বড় হিস্ট্রিক্যাল ড্রামার সমস্যা হচ্ছে ওরা খুব কঠিন টার্ম ইউজ করে, যেটা বুঝতে আমার 2-3 বার ওই ড্রামার পার্ট দেখতে হয়। আর এখন থেকে এই ড্রামাটা ঠিক সেদিকেই মোড় নিয়েছে। এই পার্টটা থেকে যদি আপনারা ড্রামা বুঝতে চান, তাহলে সব কাজ ফেলে পপকর্ন নিয়ে ড্রামা দেখতে বসে যেতে হবে। তো আর কথা না বাড়িয়ে এই পর্বের এক্সপ্লেনেশন শুরু করা যাক। কিং জুয়ের আদেশ মতো তিলান সে কাঠের উপরে ড্রাগন পেন্ডেন্ট খোদাই করছিল। সে ঘুম খাওয়া সব বাদ দিয়ে সারাদিন রাত কাজ করত। মেয়েরা তাকে রিকোয়েস্ট করছিল একটু রেস্ট নেওয়ার জন্য, তবে তিলানের মনে এবার জেদ চেপে বসেছিল। সে দেখতে চাচ্ছিল জু তার উপর কি কি অত্যাচার করতে পারে। তবে এই জেদের বশে কাজ করতে গিয়ে তিলানের হাত কেটে যায়। মেয়েরা দৌড়ে যায় ডাক্তারের খোঁজে। ইউনুস আসে জুয়ের কাছ থেকে পারমিশন নিতে তিলানকে ডাক্তার পাঠাবে কিনা। জু তখন ঝাড়ি মেরে বলে, ওর ব্যাপারে আমার কাছে আর কিছুই বলবে না, তোমার যা ভালো লাগে করো। এদিকে হাইসি যেহেতু মন্ত্রিসভায় যোগদান করবে, সে খুব খুশি মনে ফেব্রিক অফিসে আসে নিজের মাপ দিতে। আবারও লিওর কাঁধে দায়িত্ব পড়ে হাইসির জন্য কোট বানানোর, যেমনটা জুইং এর জন্য বানানো হয়েছিল। লিউ হাইসির মাপ নিচ্ছিল। তখনই সেখানে আঙ্কেল শি এসে উপস্থিত হয়। আঙ্কেল শি প্যালেসের সমস্ত অর্ডার নিয়ন্ত্রণ করত, মানে কার কি কাপড় চোপড় লাগবে সেগুলোর অর্ডার। সে প্রথমবারের মতো হাইসিকে দেখে, আর সে খুশি হয়ে এসে হাইসির সাথে পরিচিত হয়। সে জানায় সে জিয়ানের বন্ধু, তাই হাইসি শিকে আঙ্কেল বলে ডাকতে পারে। সে সেখানে কথায় কথায় হাইসিকে বলে, আমাদের তো এখন অনেকগুলো আনন্দের উৎসব হবে। একে তো আপনি থার্ড হলেন, এরপরে আপনার মাস্টারের বিয়ে। হাইসি তো চমকে ওঠে জিয়ানের বিয়ের কথা শুনে। সে হাইসিকে জানায় জিয়ানের বাবা এবং ম্যাডাম জিউয়ের বাবা তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। আর এখন যেহেতু জিয়ান তার আগের প্যালেসে ফিরে এসেছে, তাই বিয়ের ব্যাপারটা এখন আগানোয় যায়। আঙ্কেল শি খুব উৎফুল্ল হয়ে এসব বলছিল, তবে হাইসির মনে তো ঝড় বয়ে যাচ্ছিল। সে কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। রাতে বৃষ্টি নামছিল। হাইসি জিয়ানের ঘরের বাইরে বসে বসে বৃষ্টিতে ভিজছিল। জিয়ান তার কাছে এসে বলে, তুমি এখানে বসে বৃষ্টিতে কেন ভিজছ? হাইসি সেখানে বসে কান্না করছে। জিয়ান দ্রুত হাইসিকে টেনে ভিতরে নিয়ে আসে, আর হাইসির গা মুছিয়ে দিতে দিতে বলে, তুমি কি এখন অসুস্থ হয়ে যাবে? আর কবে তুমি নিজের খেয়াল রাখা শিখবে? জিয়ান হাইসিকে বকাবকি করছিল, তবে হাইসি আনমনে জিয়ানকে বলে, আপনি বৃদ্ধ মানুষদের মতো কথা বলছেন। জিয়ান তখন বলে, আমি তো বৃদ্ধই। হাসি বলে, আমি হিসাব করে দেখেছি আপনি আমাদের থেকে তেমন বড় নয়, কিন্তু আমার আর জুইং এর দেখাশোনা করতে করতে আপনি নিজেকে আমাদের বাবা ভেবে ফেলেছেন। আপনি যদি এখন বিয়ে করতেন তাহলে আপনার বাচ্চা কাচ্চাও হয়ে যেত, সুখী জীবনযাপন করতে পারতেন। জিয়ান তখন বলে, এসব কথা ছেড়ে ভিজা কাপড় চেঞ্জ করো, আর বৃষ্টি হচ্ছে, আজ রাতে তুমি এখানেই থেকে যাও। জিয়ান বাইরে গিয়ে জুইংকে বলে হাইসিকে চা বানিয়ে দিতে এবং নতুন কাপড় দিতে। তবে জিয়ান যখন হাইসির জন্য খাবার আর নতুন কাপড় নিয়ে আসে, সে দেখতে পায় হাইসি সেখানে নেই। হাইসি তার নিজের রুম মানে জিফেং প্যাভিলিয়নে ফিরে এসেছিল। তার তো প্রচন্ড মন খারাপ। পরদিন সকালে হাইসি যায় জুয়ের সাথে দেখা করতে। জু তখন মজা করে বলে, তুমি কি আবার আমাকে মারার চেষ্টা করবে নাকি? হাইসি তখন বলে, আমাকে লজ্জা দিবেন না, এখন তো পার্ল ট্যাক্সের বিষয়টি সমাধান হয়ে গিয়েছে। আমি এত বছর ধরে আপনাকে ভুল বুঝেছি। জু তখন বলে, তুমি তোমার মাস্টারের মতো ঠোঁট কাটা। মিষ্টি মিষ্টি কথার পরিবর্তে তোমরা সত্য কথা বলতেই বেশি পছন্দ করো। যা হোক, তোমার মাস্টারের কথা বলতে মনে পড়লো, তোমরা তোমাদের মাস্টারকে বোঝাচ্ছ না কেন? খুব দ্রুত আমি জিয়ান আর ম্যাডাম জিউয়ের বিয়েটা দিতে চাই। এটা শুনে হাইসি আবারও একটা ধাক্কা খায়। সে তখন জুকে বলে, আপনি আমার সম্পর্কে বেশি ভাবছেন। আমি মাস্টারের সাধারণ একজন স্টুডেন্ট, তার বিয়ের ব্যাপারে কথা বলার অধিকার আমার নেই। জু তখন বলে, এটা অবশ্য ঠিক বলেছ। জিয়ান কারো কথাই শোনে না। হাইসি এবার জুয়ের কাছে অনুমতি চায়। হুয়াংজান পাস নামে ওদের দক্ষিণের একটা বর্ডার আছে, হাইসিকে যেন সেই বর্ডারের কাছে নিয়োগ দেওয়া হয়। জু অবাক হয়ে বলে, সেই বর্ডারটা আমাদের রাজ্যের সবচেয়ে ঠান্ডা জায়গা, সেখানে সারা বছর বরফ পড়ে। সেখানে তো কোনো মন্ত্রী যেতেই চায় না, তাহলে তুমি নিজে যেতে সেখানে কেন যেতে চাচ্ছ? হাসি তখন বলে, সেখানে কেউ যেতে চায় না, সেখানকার স্থানীয় মানুষ রয়েছে, সেটা রাজ্যেরই একটা অংশ। কারো না কারো তো দায়িত্ব নেওয়া উচিত সেই জায়গার। আমি যদি নিজে থেকে সেই জায়গার দায়িত্ব নিই, তাহলে তো আমি দেশের জন্য আরো ভালো কাজ করতে পারবো। জু তখন বলে, এটা তুমি ভালো ভেবেছ। আর সে হাইশিকে অনুমতি দেয় হুয়াংজান পাসে যাওয়ার জন্য। এই হুয়াংজান পাস রাজধানী থেকে কয়েক হাজার মাইল দূরে ছিল।
বুঝতেই তো পারছেন হাইশি চাচ্ছিল জিয়ানকে ছেড়ে চলে যেতে। হাইশি সেখান থেকে চলে যেতেই একজন এসে খবর দেয় তিলানের খরগোশ অসুস্থ হয়ে পড়েছে। তিলানের খরগোশটা তিলান যাওয়ার পর থেকে অসুস্থ ছিল এবং ইউনুসের উপর দায়িত্ব ছিল সেই খরগোশটা দেখাশোনা করার। ডাক্তার ওই খরগোশকে ওষুধ দিলেও তেমন কোনো কাজ হয়নি। তখন তারা চিন্তা করতে থাকে কিভাবে এই খরগোশকে সুস্থ করা যায়। জু জানতে পারে ফেব্রিক অফিসের লিওর কাছে একটা খরগোশ রয়েছে। তাই সে লিউকে ডেকে পাঠায় এবং লিউকে জিজ্ঞাসা করে, তোমার খরগোশ কেমন আছে? তুমি কি জানো কিভাবে খরগোশদের যত্ন নিতে হয়? লিউ তখন জানায় সে তো বেশি কিছু জানে না, তবে চেষ্টা করে দেখতে পারে। জু তিলানের খরগোশটা লিউয়ের কাছে দেয়। লিউ তখন বুঝতে পারে খরগোশটাকে উল্টাপাল্টা খাওয়ানো হচ্ছিল। মানে সবাই যত্ন করে খরগোশকে ফল সবজি এসব খাওয়াচ্ছিল। তবে ফল সবজি এগুলো টানা খাওয়াতে থাকলে খরগোশের পেট খারাপ হবে, যেটা তিলানের খরগোশের হয়েছিল। তাই লিউ পরামর্শ দেয় শুকনো ঘাস খাওয়ানোর জন্য। জু হঠাৎ করেই তিলানের খরগোশের বেশ কেয়ার নিচ্ছিল। মনে হচ্ছিল সে আস্তে আস্তে তিলানের প্রতি দুর্বল হচ্ছে। এরপরেই দেখা যায় হাইশি জিয়ানকে জানায় সে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে হুয়াংজান পাসে যাওয়ার জন্য। জিয়ান তখন অবাক হয়ে বলে, তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? হাইশি তখন বলে, এখন আপনি আপনার অন্য কাজে অনেক বেশি ব্যস্ত, তাই আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। আর সেখান থেকে যাওয়ার সময় জিয়ানকে বলে, আমি হয়তো আপনার আর ম্যাডাম জিউয়ের বিয়ে মিস করে যাব। দোয়া করি আপনারা খুব ধুমধাম করে বিয়ে করেন এবং অনেক সুখে থাকেন। এটা বলে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় জিয়ানের হাতের মধ্যে ছিল হাইশির দেয়া সেই ব্যাগটি। জিয়ানেরও অনেকটা মন খারাপ হচ্ছিল। হাইশি জিফেং প্যাভিলিয়নে ফিরে গিয়ে তার রুমের জিনিসপত্র গোছাচ্ছিল, মানে তার কাপড় চোপড়। সে জিয়ানের দেয়া আংটিটার দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়। তখনই জুইং তার কাছে আসে। জুইং এসে মনে করে হাইশি জিনিসপত্র গোছাচ্ছে তাদের প্যালেসে যাওয়ার জন্য। তবে হাইশি জানায় সে হুয়াংজান পাসে চলে যাচ্ছে। জুইং অবাক হয়ে বলে, তুমি সেখানে কেন যাচ্ছ? হাইশি তখন বলে, সেটা আমার ফিউচারের জন্য ভালো। হাইশি জুইংকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গোছাতে শুরু করে। জুইং তখন আসে জিয়ানের কাছে। সে জিয়ানকে বলতে থাকে হাইশিকে আটকানোর জন্য। জিয়ান তখন বলে হাইশিকে না আটকানোই ভালো। সে হুয়াংজান পাসে কিছু বছর থেকে আসলে তার প্রমোশন হবে, তখন রাজধানীতে তার নিজের প্যালেস হবে। এটা তার ফিউচারের জন্য ভালো। জিয়ান জুইংকেও আর কোনো কথা বলার সুযোগ দেয় না। জুইং বেচারা দুইজনের চাপে বার্গার হয়ে গিয়েছিল। আর তাই সে মন খারাপ করে তার মানসিক শান্তি লিউয়ের কাছে চলে আসে। লিউ জুইং এর দেয়া খরগোশ নিয়ে খেলছিল, যেটা দেখে জুইং এর মন কিছুটা ভালো হয়। পরদিন সকালে হাইশি চলে আসে ক্যাম্পে। এই ক্যাম্প থেকে সবাই একসাথে রওনা দিবে হুয়াংজান পাসের উদ্দেশ্যে। এখানে এসে হাইশি তো অবাক হয়ে যায়। হাইশি যাদের সাথে ইম্পেরিয়াল এক্সামিনেশন ফেস করেছিল সেই সব ছেলেরা হাইশিকে কোম্পানি দেওয়ার জন্য চলে এসেছে। মানে তারাও হাইশির সাথে হুয়াংজান পাসে যাওয়ার জন্য রেডি। হাইশি অবাক হয়ে বলে, তোমাদের পরিবার অনুমতি কিভাবে দিল? ওই ছেলেরা তখন বলে, আমরা তো ভাই ভাই, তুমি যাচ্ছ একটা জায়গায়, আমরা অবশ্যই তোমার সাথে থাকবো। আর দেশের জন্য কাজ করলে পরিবার অনুমতি দিবে না কেন? সেখানে জেনারেল ঝ্যাং এবং জেনারেল ফু নামে দুইজন হাইশিকে ওয়েলকাম জানায়। তারা অলরেডি হুয়াংজান পাসে দায়িত্বরত ছিল এবং সবাই রাজধানী থেকে একসাথে হুয়াংজান পাসের উদ্দেশ্যে রওনা দিবে। হাইশি ক্যাম্পে সারাদিন রাত পরিশ্রম করতে থাকে। সে দিনরাত না খেয়ে না ঘুমিয়ে প্র্যাকটিস করছিল। এতে করে হাইশির কাঁধে যে ক্ষত ছিল সেই ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করে। হাইশির যে বন্ধুরা ছিল তারা হাইশিকে বলছিল রেস্ট করার জন্য, তবে হাইশি কারো কথা শোনে না। রাতের বেলা হাইশি যখন ঘুমাচ্ছিল, হাইশি অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তার এমন ভ্রম হয় যে জিয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে জিয়ানের উদ্দেশ্যে বলে, মাস্টার, আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনার ম্যাডাম জিউয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, এটা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। তাই আমি হুয়াংজান পাসে চলে যাচ্ছি। সকালবেলা যখন হাইশির ঘুম ভাঙে, তখন তার মনে হয় যে সে সত্যিই রাতে জিয়ানকে দেখেছে। এমনকি তার ঘরে জিয়ানের বানানো স্যুপ ছিল। হাইশি দৌড়ে বের হয়ে তার বন্ধুদের জিজ্ঞাসা করে তার ঘরে এই স্যুপ কে রেখেছে। ওই ছেলেরা তখন বলে তারাই রেখে এসেছে। হাইশি তখন কিছুটা হতাশ হয়। তখন একজন খবর দেয় হাইশিকে মিস্টার ঝ্যাং ডাকছে। হাইশি তখন মিস্টার ঝ্যাং এর সাথে কথা বলতে যায়। মিস্টার ঝ্যাং জানায়, আগামীকাল সকালে আমরা রওনা দিব। সবাই আজ যাচ্ছে যার যার ফ্যামিলির থেকে বিদায় নিতে। আর এরপরে দেখা যায় হাইশি প্যালেসে ফিরে আসে জিয়ানের থেকে বিদায় নেওয়ার জন্য। সিন কাট হয়ে দেখা যায় প্রিন্সেস তিলান সেই কাটা হাত নিয়ে কাঠের উপরে খোদাই করছিল।
তার মেয়েরা তাকে অনুরোধ করতে থাকে এমনটা করবেন না, আপনার হাতের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, আপনি কিছুদিন অন্তত রেস্ট নিন। তবে তিলান তো জেদ করে বসেছিল। তখনই সেখানে জু আসে। জু খবর পেয়েছিল যে তিলান ওষুধও খাচ্ছে না, নিজের হাতে যত্ন নিচ্ছে না, সারাদিন রাত শুধু কাঠের ওপর খোদাই করছে। জু সেখানে এসে বলে কতগুলো পেন্ডেন্ট হয়েছে। তিলান তখন বলে 20,000-এরও বেশি, আর 10 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। জু দেখতে পায় তিলান সেখানে প্রচুর পরিমাণে পেন্ডেন্ট বানিয়েছে। জু তখন বলে আমি তো তোমার সাথে যোগ করেছি, তুমি তো দেখছি সত্যি সত্যি খোদাই করতে ব্যস্ত হয়ে গিয়েছো। তিলান তখন বলে আমি ছোট্ট একটা কনসার্ট, আমার জীবনটাই তো একটা জোক, তাই আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই। জু তখন একটা পেন্ডেন্ট ধরে তুলে বলে এতে রক্তের দাগ লেগে আছে, এবং ছুঁড়ে ফেলে দিয়ে বলে এগুলো তো নোংরা। তুমি কি চাচ্ছ তোমার হাত পচে যাক যাতে করে সবাই আমাকে বলে আমি নিষ্ঠুর এবং হৃদয়হীন? তিলান তখন বলে আমি হাত ধুয়ে এসে আবারও কাজ করছি। জু তিলানকে আটকাতে চায়। তিলান জুয়ের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিতে গেলে তার হাতে থাকা কার্ভিং ছুরির কারণে জুয়ের হাত কেটে যায়। জু তো প্রচন্ড রেগে যায়, আর সে তো জানে যে তিলানকে কিছু বলে লাভ নেই। সে তখন তার গার্ডদের আদেশ দেয় তিলানের মেয়েদের মাথা কেটে ফেলার জন্য। আর এটাই তো ছিল তিলানের দুর্বল পয়েন্ট। সে তখন জুয়ের কাছে মাফ চায়। সে জুকে বলে আমি যখন এখানে এসেছিলাম তখন আমি আপনাকে প্রচন্ড ঘৃণা করতাম, কারণ আমার মনে হতো আপনি খুবই জঘন্য একটা মানুষ। কিন্তু আস্তে আস্তে আমি আপনাকে বুঝতে পেরেছি। ইয়ান প্যালেসে একা একা থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি একা থাকা কতটা যন্ত্রণার। আর আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে যেন আমার খুব করুণভাবে মৃত্যু হয়। এসব কথা শুনে জু একটু ইমোশনাল হয়ে যায়। সে কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। ইউনুস ডাক দিয়ে জিজ্ঞাসা করে তিলানের মেয়েদের কি হবে। জু তখন বলে সবাইকে ইয়ান প্যালেসে নিয়ে যাও। এদিকে হাইসির কোট বানানো হয়ে গিয়েছিল, সাথে জুইং এর জন্য একটি নতুন কোট বানানো হয়। আঙ্কেল শি নিজে এসে হাইসিকে হাইসির কোট দিয়ে যায়। আর স্বাভাবিকভাবে লিউ যেহেতু বানিয়েছিল কোটটা অনেক সুন্দর হয়। হাইসি আর জুইং যখন তাদের নিজেদের কোট নিয়ে যাচ্ছিল তখন একজন এসে হাইসিকে খবর দেয় মাস্টার বলে গিয়েছে সে যেন রাতে এখানেই থেকে যায়। ওই সৈন্য জানায় জিয়ান একটা কাজে বাইরে গিয়েছে, হাইসি যেন জিয়ানের রুমই ব্যবহার করে। হাইসি তখন ইমোশনাল হয়ে যায়। দেখতে পায় জিয়ান হাইসির জন্য একটা ড্রেস রেডি করে রেখেছে। ড্রেস বলতে সৈন্যদের পোশাক। তবে জিয়ান কোনো কাজে যায়নি, সে প্যালেসের ছাদে দাঁড়িয়েছিল। জিয়ান পাস্টের একটা দৃশ্য কল্পনা করছিল। প্রিন্স ইয়ের বিদ্রোহের সময় যখন জি জান মারা যায়, জু তো অনেক ভেঙে পড়েছিল। জু তখন এতটাই হাল ছেড়ে দিয়েছিল যে তার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল, মানে তার নিজের বাঁচার ইচ্ছা ছিল না। আর জিয়ান যেহেতু জুয়ের বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে মনে করত তার কারণে জিজানের মৃত্যু হয়েছে, তাই সে শপথ গ্রহণ করে সে কখনো কাউকে ভালোবাসবে না, সে জুয়ের যন্ত্রণা ভাগাভাগি করে নিবে। মানে জু যেহেতু তার ভালোবাসার মানুষকে হারিয়ে একা হয়ে গিয়েছে, জিয়ানও এবার একাই থাকবে। আর যে কারণে জিয়ান হাইসিকে ভালোবাসা সত্ত্বেও তাকে আটকায় না। এদিকে হাইসি জিয়ানের বালিশটা জড়িয়ে ধরে বসেছিল। পরদিন সকালে হাইসি রেডি হচ্ছিল। জিয়ান তখন তার ঘরে ফিরে আসে এবং জিয়ান হাইসিকে নিজে হাতে রেডি করে দেয়। এই বিষয়টা প্রচন্ড ইমোশনাল ছিল। আমি তো প্রায় কান্নাই করে দিচ্ছিলাম। একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসে, তবে এই বিষয়ে কেউ কিছু বলছে না। হাইসি সেখানে জিয়ানকে জিয়ানের রিংটা ফেরত দিয়ে দেয়। হাইসি জিয়ানকে বলে সে তো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, সে চায় না এই মূল্যবান আংটিটা যুদ্ধক্ষেত্রে গিয়ে ভেঙে যাক বা নষ্ট হয়ে যাক। জিয়ান কোনো কথা না বলে আংটিটা নিজের কাছে রেখে দেয়। হাইসি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, জিয়ান হাইসিকে ডাক দিয়ে বলে যা কিছুই হয়ে যাক নিজের খেয়াল রেখো। হাইসি কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। পরদিন সকালে প্যালেসে একটা রিচুয়াল হয়। হুয়াংজান পাসে যারা চলে যাচ্ছিল রাজা নিজে তাদেরকে বিদায় দেয়। লর্ড কিন হাই মানে জিয়ান সেখানে সবার উদ্দেশ্যে ভাষণ দেয়। রিচুয়াল শেষ হলে হাইসিদের দল রওনা দিয়ে দেয়। তাদের তো অনেকগুলো শহর পার করে কয়েক হাজার মাইল যেতে হবে। এরপরেই দেখা যায় জিয়ান যায় ম্যাডাম জিউয়ের সাথে দেখা করতে। সে জিউকে বলে সে জিউয়ের সাথে আলাদা কথা বলতে চায়। অন্যান্য মেয়েরা সেখান থেকে চলে গেলে জিয়ান বলে আমরা অনেক বছর ধরে একসাথে কাজ করছি, মানে আমরা কলিগ। জিউ তখন বলে আপনি কি অফিসিয়াল কোনো কথা বলতে এসেছেন? জিয়ান বলে না, আমি পার্সোনাল কিছু বলতে এসেছি। জিউয়ের তো হার্টবিট বেড়ে যায়।
জিয়ান তখন বলে, বহু বছর আগে আমাদের ফ্যামিলি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল, তবে কখনোই আমি এই বিয়েতে রাজি ছিলাম না। দুই ফ্যামিলি একে অপরকে কথা দিলেও আমরা দুইজন কিন্তু একে অপরের মধ্যে কখনো কোনো কথা দিইনি। আমি কখনোই আপনাকে বলিনি আমি আপনাকে বিয়ে করব, বা আমি চাইনি আপনি আমার জন্য সময় নষ্ট করেন। আমি আবারও আপনাকে বলছি, আমি কখনোই বিয়ে করব না। আপনি আমার জন্য আর নিজের সময় নষ্ট করবেন না। জিউ তো একটু আশা ফিরে পেয়েছিল, কিন্তু জিয়ানের সব কথা শুনে এক মুহূর্তে তার সমস্ত আশা শেষ হয়ে যায়। জিয়ান জিউকে ক্লিয়ার কথা বলে সেখান থেকে বের হয়ে যায়। জিয়ান যখন বের হয়ে যাচ্ছিল, জিউ জিয়ানকে পেছন থেকে ডাক দেয় আর তারপর বলে, আমি অনেক বছর আগেই আপনার আশা ত্যাগ করেছি। আমি এখন আপনাকে শুধুমাত্র আমার বড় ভাই হিসেবে দেখি। জিয়ান আর কোনো কথা না বলে পিছনে না ঘুরে সেখান থেকে বের হয়ে যায়। এরপরেই জিউ নিজের ঘরে আসে এবং একটা বিয়ের ড্রেস বের করে। এত বছর ধরে সে সত্যি জিয়ানের অপেক্ষাতে ছিল। তার আশা ছিল জিয়ান কখনো না কখনো তাকে বিয়ে করতে রাজি হবে। তবে জিয়ান তো আবারও তাকে না করে দিয়ে চলে গেল। আর এখন তাদের এমন বয়সও নেই যে অপেক্ষা করে থাকবে। জিউ নিজের বিয়ের ড্রেসটা কেটে টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলে। এদিকে হাইশিদের গ্রুপ চলতে চলতে একটা জায়গায় রেস্ট নিচ্ছিল। সেখানে প্রচন্ড ঠান্ডা। এটা ছিল একটা মরুভূমি, তারপরেও শীত শুরু হওয়ার আগে এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। তারা আলোচনা করছিল তাহলে শীতের ভিতরে এই এলাকার অবস্থা কি হয়। এই এলাকার মানুষজন তো সবুজ গাছপালা দেখতেই পায় না, তার মানে এখানে চাষবাসও হয় না, খাবারেরও সমস্যা রয়েছে। কথায় কথায় জেনারেল ঝ্যাং থেকে হাইশি জানতে পারে ওয়েল টাউন নামে পাশেই একটি শহর রয়েছে। সেই শহরটা অলরেডি হুকু নামে একটি রাজ্য দখল করে নিয়েছে। সেখানকার মানুষদের বর্তমান অবস্থা কেউই জানে না, হয়তো তাদেরকে চাকর বানিয়ে রাখা হয়েছে। তবে ওয়েল টাউন রাজধানী মানে তিয়ানকিরি অংশ। কয়েকটা রাজ্যের ব্যাপারে বলছি, একটু মনে রাখবেন। হাইশি এবং জিয়ানরা যে শহরের মানে রাজধানী, সেটার নাম হচ্ছে তিয়ানকি। তিলানের রাজ্যের নাম তো জুনিয়ন, এবং তিয়ানকির পাশে দুই রাজ্য হচ্ছে হুকু এবং লানজি। আর এখন হাইশি যে যুদ্ধে যাচ্ছিল সেটা হুকুর বিরুদ্ধে। হুকু রাজ্যের রাজা আস্তে আস্তে করে একটা একটা শহর দখল নিচ্ছিল, আর এভাবেই তো পুরো রাজ্যই দখল নেওয়া যায়। এবং সে শুরু করেছিল দক্ষিণ প্রান্ত থেকে, কেননা এটা ছিল প্রচন্ড ঠান্ডা, এখানকার লোকজন কম এবং দুর্বল, আর দুর্বল জায়গাতেই তো প্রথমে আঘাত করতে হয়। যা হোক, অনেক হয়েছে পলিটিক্স। হাইশি বা জেনারেল ঝ্যাংয়ের কাছে অনুমতি চায় ওয়েল টাউনে যাওয়ার জন্য। সে 2000 সৈন্য চায়, 2000 সৈন্য নিয়ে ওয়েল টাউনকে মুক্ত করবে। ঝ্যাং তো প্রথমে রাজি হচ্ছিল না, তবে ওই যে হাইশির জেদ, যে কারণে সে হাইশিকে যেতে দিতে রাজি হয়। হাইশি 2000 সৈন্য নিয়ে ওয়েল টাউনের দিকে রওনা হয়, আর বাকিরা ফিরে যায় হুয়াংজান পাসে। হুয়াংজান পাস হচ্ছে জুনিয়ন আর তিয়ানকির বর্ডার, যেখানে জেনারেল তাং দায়িত্বরত ছিল, কারণ জেনারেল তাং এই এলাকা ভালোভাবেই চিনত। আর হাইশির গ্রুপ যেহেতু নতুন আসছিল, তাই তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য তাং দায়িত্বরত ছিল। যেহেতু জুনিয়ন আর তিয়ানকি এখন বন্ধু রাজ্য। যা হোক, জেনারেল তাং যখন জানতে পারে হাইশি 2000 সৈন্য নিয়ে ওয়েল টাউনে গিয়েছে, সে অনেক চিন্তায় পড়ে যায়। কারণ ওয়েল টাউনে হুকুর 3000 সৈন্য ছিল, 1000 কম সৈন্য নিয়ে যুদ্ধ করা তো সম্ভব না। তবে একটু পরে তাদের চিন্তার অবসান ঘটিয়ে হাইশি ফিরে আসে, এবং হাইশি ওয়েল টাউনকে মুক্ত করে ফিরে আসে। হাইশির বন্ধুরা এসে বর্ণনা দেয় কিভাবে হাইশি হুকু সৈন্যদের সাথে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। সবাই বেশ আনন্দিত হয়, এটা তো হাইশির জীবনের প্রথম যুদ্ধ, আর তাতেই সে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে। সেখানে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে। তবে এই আনন্দ তাদের জন্য বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ হুকু রাজ্যের রাজা তার সমস্ত সেনাবাহিনী নিয়ে বর্ডারের কাছে চলে এসেছিল। ওয়েল টাউনে যে তাদের 3000 সৈন্য ছিল, ওইটা ছিল একটা ফাঁদ। তারা চাচ্ছিল ওয়েল টাউনকে মুক্ত করার জন্য যখন তিয়ানকি সৈন্যরা চলে যাবে, এদিক থেকে তারা হুয়াংজান পাসে আক্রমণ করবে। আর হঠাৎ করে আক্রমণ করলে তিয়ানকি সৈন্যরা সঠিকভাবে প্রতিরোধ করতে পারবে না। তার উপর তাদের কিছু সৈন্য তো অলরেডি ওয়েল টাউনে থাকবে, আর তাদের ফাঁদেই হাইশিরা পা দিয়েছিল। এরপরে কিং জুকে দেখানো হয়, যার একমাত্র কাজ ছিল সারাদিন ড্রিঙ্ক করে পড়ে থাকা। আবারও সে ড্রিঙ্ক করে জিজানকে নিয়ে ভাবছিল। জুয়ের প্যালেসের পাশেই একটি লেক ছিল। ওই লেকে জিজান ওয়াটার ল্যান্টেন ভাসাতো রাজ্যের সুরক্ষার কথা চিন্তা করে। একবার জু, জিজান এবং জিয়ান তিনজনের নৌকায় সে লেকে ভাসছিল। সেখানে জিয়ান অনেকটা ড্রিঙ্ক করে ফেলে। জিজান হাসছিল আর বলছিল জিয়ান তো ড্রাঙ্ক হয়ে গিয়েছে। জু তখন বলে, ওকে পানিতে ফেলে দাও, কিছুটা স্বাভাবিক হবে। জিয়ান তখন ড্রাঙ্ক অবস্থাতেই বলে, আমি মোটেও পানি ভয় পাই না, বরং তুমি পানি ভয় পাও।
জিজান অবাক হয়ে বলে, তুমি পানি ভয় পাও? আচ্ছা, চিন্তা করো না, কখনো যদি তুমি পানিতে পড়ে যাও আমি আমার জীবন দিয়ে তোমাকে বাঁচাবো। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। দেখা যায় তিলান সেই লেকে ওয়াটার ল্যান্টেন ভাসাচ্ছিল। তিলানের মেয়েরা ভয়ে ভয়ে বলে রাজার প্যালেস পাশেই, সে যদি জানতে পারে প্রচন্ড রেগে যাবে, কারণ এই লেকে জিজানের মৃত্যুর পর থেকে ওয়াটার ল্যান্টেন ভাসানো নিষেধ ছিল। তিলান তখন বলে সে রাজ্যের কাজ নিয়ে এখন অনেক ব্যস্ত, সে এদিকে আসবে না। তার মেয়েরা ওয়াইন আনতে ভুলে গিয়েছিল। তিলান তখন মেয়েদের ওয়াইন আনার জন্য পাঠিয়ে দেয়। তবে তখনই কিং জু আবার সেই লেকের পাড়ে আসছিল। জু তো প্রচন্ড ড্রিঙ্ক করেছিল, আর সেই ড্রিঙ্ক করা অবস্থায় সে তিলানকে দেখে জিজান মনে করে। জু দৌড়ে গিয়ে তিলানকে জড়িয়ে ধরে। তিলান তো অনেক ভয় পাচ্ছিল। জু তিলানকে জড়িয়ে ধরে বলছিল, জিজান তুমি ফিরে এসেছো, আমি জানতাম তুমি ফিরে আসবে, আমি আর কখনোই তোমাকে আমাকে ছেড়ে যেতে দিব না। জু তিলানকে কিস করে দেয়। তিলান তখন জুকে ধাক্কা দিলে জু পানিতে পড়ে যায়। আর যেহেতু জু পানিতে ভয় পায়, তার উপর সে ড্রাঙ্ক ছিল, সে তো ডুবে যাচ্ছিল। তিলান তখন পানিতে ঝাঁপ দিয়ে জুকে তুলে আনে। তার জন্যই তো জু পড়ে গিয়েছিল। সে জুয়ের পাশে বসে থাকে। জুয়ের প্রচন্ড ঠান্ডা লাগছিল। তিলান সারা রাত ধরে জুয়ের সেবা যত্ন করে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা জু জেগে উঠে যখন দেখতে পায় তিলান তার পাশে ঘুমিয়ে আছে, জু কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তিলান জেগে উঠে বারবার মাফ চাইতে থাকে জুয়ের রুমে থেকে যাওয়ার জন্য। তবে জু এবার তিলানের প্রতি অনেকটা সফট হয়ে গিয়েছিল। সে উল্টে তিলানের কাছে মাফ চায় গতকাল রাতের ঘটনার জন্য। সে ড্রাঙ্ক হয়ে তিলানকে কিস করে ফেলেছে। তিলান যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, জু ইউনুসকে ডাক দিয়ে বলে তিলানের খরগোশটা তিলানকে ফেরত দিয়ে দিতে। তিলান তো অনেক খুশি হয়ে যায়। এইদিকে হুয়াংজান পাস থেকে জিয়ানের কাছে চিঠি আসে। সে ওয়েল টাউনের যুদ্ধের ব্যাপারে এবং হাইশি যে জিতে এসেছে সবকিছুই জানতে পারে। জিয়ান তখন জুইংকে বলে তাদের একজন স্পাইকে নিয়োগ করতে হবে, যাতে করে সমস্ত খবরাখবর তারা জোগাড় করতে পারে। তবে এটা তো রাজার অনুমতি ছাড়া হবে না। তাই জিয়ান জুয়ের কাছে যায় অনুমতি আনতে, সে জুইংকে স্পাই হিসেবে হুয়াংজান পাসে পাঠাবে। তবে জিয়ান বলে এতদিন তো এসব দায়িত্ব ম্যাডাম জিউই পালন করত। আসলে ম্যাডাম জিউ ছিল সিক্রেট গ্রুপের স্পাই। তবে জিয়ান এবার ম্যাডাম জিউকে নিয়োগ দিতে চাচ্ছিল না, কারণ ম্যাডাম জিউয়ের চোখে অনেক সমস্যা হয়েছে, সে চোখে ঘোলা দেখত। জিয়ান তখন বলে সে এত বছর ধরে কাজ করেছে, এখন তুমি তার চোখের অসুখের উপর সন্দেহ করছো, এই কারণে কি তুমি তাকে বিয়ে করতে চাইছো না? জিয়ান তখন বলে বিয়ের কথা বাদ দিন, এখন জরুরি কথা বলছি। তবে জু তো খামখেয়ালি, সে জিয়ানকে হুকুম দেয় স্পাইয়ের দায়িত্ব যেন ম্যাডাম জিউকেই দেয়া হয়। আর তাই বাধ্য হয়ে জিয়ান জুইংকে দিয়ে ম্যাডাম জিউয়ের কাছে চিঠি পাঠায়, তাকে যে রাজা স্পাইয়ের দায়িত্ব দিচ্ছিল সেই বিষয়টা। জুইং অস্থির হয়ে কিছু বলতে যাচ্ছিল, তবে জিয়ান তো সবসময় রাজার অর্ডার মেনেই চলে, জু যেটা বলবে সেটাই। তাই জুইং আর কিছু বলতে পারে না। সে ওই চিঠি নিয়ে যায় ম্যাডাম জুয়ের কাছে। জুইং ম্যাডাম জুকে জানায় হুয়াংজান পাসের স্পাইয়ের দায়িত্বটা ম্যাডাম জুকে দেয়া হচ্ছে। জুইং চিঠিটা ম্যাডাম জুকে দিয়ে বলে, আপনি এটা পড়ে জানান কোনো প্রশ্ন আছে কিনা, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। জু তখন বলে, আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আসলে জু চোখে প্রচন্ড ঘোলা দেখত, তাই এই চিঠি সে পড়তে পারবে না। জুইং তখন বলে, দুঃখিত, আমি নিজেই এই চিঠি আপনাকে পড়ে শোনাচ্ছি। আসলে ম্যাডাম জু চোখে দেখে না বলেই সে মনে করেছিল সেদিন হাইশি আর জিয়ান রোমান্স করছে। সে যদি চোখে দেখতো তাহলে বুঝতে পারতো যে জিয়ান আসলে হাসির কাঁধ থেকে বিষ টেনে তুলছিল। তবে এরপর এই রাজ্যে নতুন সংকট দেখা দেয়। একজন সৈন্য এসে খবর দেয় নিহুয়া এবং তুহুয়া নামে দুইটি রাজ্য জিপিং পোর্টে তাদের জাহাজ ভিড়াচ্ছে। আর অবশ্যই এটা চিন্তার বিষয়, কারণ জিপিং পোর্ট তিয়ানকি রাজ্যের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসগুলো জিপিং পোর্টের মাধ্যমেই হয়ে থাকে। আর এই জিপিং পোর্ট যদি দখল হয়ে যায় তাহলে তো তিয়ানকি বিপদে পড়ে যাবে। জু তখন জিয়ানকে হুকুম দেয় জিপিং পোর্টে চলে যাওয়ার জন্য, কোনোভাবেই যেন জিপিং পোর্টকে অন্য কেউ দখল করতে না পারে। আর রাজা যেহেতু হুকুম দিয়েছে, জিয়ান তো আর কোনো কথাই বলবে না। জিয়ান জিপিং পোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় সে জুইংকে বলে যায়, তুমি আর শাওজি রাজার ভালো মতো খেয়াল রাখবে, আমি যেহেতু থাকছি না জুয়ের কোনো বিপদ হতে পারে। শাওজিকে বলবে সব সময় জুয়ের আশেপাশে থাকতে। আর তারপরে জিয়ান বের হয়ে যায় জিপিং পোর্টের উদ্দেশ্যে। তবে জেনারেল সু জিপিং পোর্টের কাউকে খবর দিয়ে দেয় সেখানে জিয়ানকে মেরে ফেলার জন্য।
জেনারেল সুয়ের একমাত্র উদ্দেশ্যই জিয়ানকে মেরে ফেলা। এরপরে দেখা যায় জেনারেল তাং হাইশিকে ডেকে পাঠায়। তাং হাইশিকে জানায় হঠাৎ করে গোবি ডেজার্ট মানে মরুভূমির অনেকগুলো মানুষ উধাও হয়ে গিয়েছে। তাদের যত স্পাই ছিল কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এতগুলো মানুষ একসাথে উধাও হয়ে গেল, অথচ তাদের খোঁজ খবরও নেই। হাইশি তখন বলে তাদের মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে, যে বিষয়টা তারা জানে না, এবং হাইশি কিছু সৈন্যদের নিয়ে বের হতে চায় সেই সব স্পাইদের খোঁজে। স্বাভাবিকভাবেই তাং প্রথমে অনুমতি দিতে চায় না, আর এরপর হাইশি জেদের কাছে হার মেনে অনুমতি দিয়ে দেয়। হাইশি তখন তার 4-5 জন বন্ধু, যারা হাইশির সাথে তিয়ানকি শহর থেকে এসেছে, তাদের নিয়ে বের হয়ে যায়। তবে রাস্তা খুবই দুর্গম ছিল, সাথে ছিল প্রচন্ড ঠান্ডা। এদিকে হুকু রাজ্যের রাজা তার সমস্ত সেনাবাহিনী নিয়ে তো হুয়াংজান পাসের আশেপাশে চলে এসেছিল, আর তারা হাইশির ব্যাপারেও জানতে পেরেছিল। সেখানে আমরা অদ্ভুত একটা ছেলেকে দেখতে পাই যে কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল। হুকু রাজ্যের রাজা তখন বলে হাইশিকে সে জানে না, তাদের একমাত্র উদ্দেশ্য হুয়াংজান পাস দখল করা। হাইশি যদি বাধা হতে আসে তাহলে অবশ্যই তাকে মেরে ফেলবে। একটা জায়গা থেকে হাইশি দেখতে পায় বিশাল সেনাবাহিনীর একটা দল হুয়াংজান পাসের দিকে এগোচ্ছে। হাইশি বুঝতে পারে এরা হঠাৎ করে আক্রমণ করার জন্য যাচ্ছে। হাইশি তখন সেখানকার একজনকে পাঠিয়ে দেয় মিস্টার তাংকে খবর দেওয়ার জন্য, এবং হাইশি বেরিয়ে পড়ে কিলিন নামে একটা দলের খোঁজে, যারা ছিল বিশাল সেনাবাহিনীর একটা দল, আর অবশ্যই সেটা তিয়ানকি রাজ্যের। মিস্টার তাং যখন এই বিষয় জানতে পারে সে তো দিশাহারা হয়ে যায়। তাদের কাছে অত বেশি সেনাবাহিনী প্রতিরোধ করার মতো যথেষ্ট সৈন্য ছিল না। তার উপর হাইশি যে কিলিন গ্রুপকে খুঁজতে গিয়েছে সে তো এই রাজ্যের রাস্তাঘাট ঠিকভাবে চেনে না। মিস্টার তাং এক প্রকার শিওর ছিল যে হাইশি পথ হারাবে। তবে এইসব ভাবার এখন সময় নেই। তারা দূরবীন দিয়ে দেখতে পায় যে মানুষগুলো উধাও ছিল, মানে সেখানকার স্থানীয় মানুষজন, তাদের গলায় তলোয়ার ধরে হুকু রাজ্যের রাজা এগিয়ে আসছে। মিস্টার তাং তখন বলে স্থানীয়দের সবচেয়ে কম ক্ষতি করার চেষ্টা করে আক্রমণ করো, কারণ আক্রমণ তো তাদের করতেই হবে। জেনারেল তাং সবাইকে আদেশ দেয় মৃত্যু পর্যন্ত যুদ্ধ করার জন্য। তবে তাদের কাছে তো খুবই সামান্য সৈন্য ছিল, যেখানে হুকু রাজ্যের রাজা বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই তারা যুদ্ধ করে পারে না। হুকু রাজ্যের সৈন্যরা দেয়াল বেয়ে জেনারেল তাংয়ের শিবিরে প্রবেশ করছিল। একদল নিচ থেকে আবার দরজা ভাঙার চেষ্টা করছিল। সবাই দিশাহারা হয়ে যায়, এবং বিষয়টা এমন হয় যে হুয়াংজান পাস হুকু রাজ্য দখল করে ফেলেছে প্রায়। তবে তখনই সেখানে হাইশি চলে আসে, আর সে কিলিন ব্যাটালিয়ন নিয়ে চলে এসেছিল। জেনারেল তাং হাইশিকে দেখে নতুন আশা খুঁজে পায়। হাইশি সেখানে এসে যুদ্ধ শুরু করে। হাইশি তো ছিল কড়া যোদ্ধা, মানে বাংলা কথায় কড়া যোদ্ধা। সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে হাইশি বাঁচায়। এই মেয়েটি ছিল স্থানীয় লিডারের মেয়ে। মেয়েটির নাম সালিয়া। ওকে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন জায়গায় দেখতে পাবো। যা হোক, হাইশি একটা গুহার মধ্যে উঠে যায়, এবং সেখান থেকে ডিরেক্ট হুকু রাজ্যের রাজার দিকে তীর ছোড়ে। রাজা ঘোড়ার উপর থেকে পড়ে যায়। তবে তখনই কেউ একজন হাইশির দিকে তীর ছোড়ে। বোঝাই যাচ্ছিল এটা পাকা হাতের তীর, কারণ হাইশিকে গুহার মধ্যে তীর ছোড়া হয়েছিল, যেখানে হাইশিকে স্বাভাবিকভাবে দেখাও যাচ্ছিল না। হাইশি তখন একটা তীরের পিছনে দড়ি বেঁধে সামনের একটা বরফের দেয়ালে মারে, এবং সে ওই দড়ি ধরে ঝুলে তীর ছোড়ার চেষ্টা করছিল। এটা ছিল কাপড় দিয়ে মুখ ঢাকা সেই ছেলেটা। হাইশি যে দড়িতে ঝুলছিল এই ছেলেটা তীর মেরে সেই দড়িটা ছিঁড়ে ফেলে। হাইশি ঘোড়ার উপর এসে পড়ে যায়। তবে হাইশি তো ঘোড়াকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। সে ঘোড়ার উপর থেকেই একসাথে দুটো তীর ছোড়ে, যে তীরটা কাপড় দিয়ে মুখ ঢাকা ছেলেটির কাপড় সরিয়ে দেয়। এতে করে হাইশি ওই ছেলেটির মুখ দেখে ফেলে। আশ্চর্যজনকভাবে সেটা ছিল জুইং, মানে একদম জুইং এর মতো দেখতে। তবে তার চুলগুলো ছিল জুইং এর চুলের রঙের থেকে আলাদা। হাইশি এই ছেলেটিকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। তবে হাইশি যেহেতু রাজাকে মেরে ফেলেছিল, হুকু রাজ্যের সমস্ত সৈন্যরা ফিরে যায়। যেহেতু যুদ্ধে রাজাই মারা গিয়েছে, এখন আর তারা কিভাবে যুদ্ধ করবে। জেনারেল তাং হাইশির এই বিজয়ে প্রচন্ড খুশি হয়। সে হাইশির অনেক প্রশংসা করে বলে হাইশি না থাকলে হুয়াংজান পাস আজই বেদখল হয়ে যেত। হাইশি জেনারেল তাংকে অনুরোধ করে স্থানীয় মানুষজন, মানে রিফিউজি, তাদেরকে খাবার এবং ক্যাম্প দেওয়ার জন্য। তবে জেনারেল তাং বলে এটা রাজধানী থেকে অনেকটা দূরে, আমাদের নিজেদেরই খাবার সরবরাহ করতে অনেক সমস্যা করতে হয়। এতগুলো রিফিউজিকে খাবার দেওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আমি রাজধানীতে চিঠি লিখে দিচ্ছি যেন পরের বার বেশি করে খাবার পাঠায়। তখন হাইশি আর কিছু বলতে পারে না, যেহেতু তাদেরই সমস্যা।
এদিকে জিয়ানের কাছে খবর আসে হাইশি হুকু রাজ্যের রাজাকে মেরে ফেলেছে এবং হুয়াংজান পাসকে বাঁচিয়ে নিয়েছে। জিয়ান হাইশির পরপর বিজয়ে মহা খুশি, তবে সেও তো জিপিং পোর্টে অন্য একটা যুদ্ধে এসেছিল, যেটা নিয়ে সে ব্যস্ত ছিল। তবে এই ব্যস্ততার মধ্যেও জিয়ান হাইশিকে মিস করছিল। সে হাইশির ফিরিয়ে দেওয়া আংটিটার দিকে তাকিয়ে হাইশির সাথে কাটানো মুহূর্তগুলো চিন্তা করতে থাকে। এদিকে হাইশিও জিয়ানকে অনেক মিস করছিল। হাইশিকে তৈরি করে দেওয়ার সময় জিয়ান হাইশির কোমরে একটা পেন্ডেন্ট বেঁধে দিয়েছিল। সে ওই পেন্ডেন্টের দিকে তাকিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তবে বিপদ তখনও তাদের পিছু ছাড়েনি। ওইসব রিফিউজিরা রেড প্লেন নামে একটা জায়গাতে একত্রিত হয়েছিল। তবে লাঞ্জি নামে আর একটা রাজ্য রেড প্লেনে হামলা করে দিয়েছে। তারা ওইসব রিফিউজিদের ধরে নিয়ে চাকর হিসেবে খাটাতো। আর এই খবর পাওয়ার পর হাইশি তো অবশ্যই বসে থাকবে না। জেনারেল তাংয়ের কাছ থেকে অনুমতি নিয়ে হাইশি বেরিয়ে পড়ে রেড প্লেনের উদ্দেশ্যে। এখানে আসতে আসতে হাইশি প্রিন্সেস হং নামে একজনের কথা জানতে পারে। প্রিন্সেস হং ছিল প্রিন্স ই এর ওয়াইফ। প্রিন্স ই যখন বিদ্রোহ ঘোষণা করেছিল, সেই সময় 4 দিন 5 রাত ধরে এখানে তুমুল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে প্রিন্সেস হং মারা যায় এবং তার ছোট ছেলে হারিয়ে যায়। সেই সময় রেড প্লেন রক্তে ভেসে গিয়েছিল, যে কারণে এই জায়গাটির নাম রেড প্লেন রাখা হয়েছে। হাইশি সেখানে এসে সবাইকে বলে রিফিউজিদের খুঁজে বের করতে। এদিকে রিফিউজিদের লাঞ্জি নামে একটি রাজ্যের সৈন্যরা তাড়া করছিল। সেখানে আমরা সালিয়াকে দেখতে পাই, যে দৌড়ে পালানোর সময় ধরা পড়ে যায়। তবে সঠিক সময়ে হাইশি সেখানে চলে আসে। সেখানে আবারও তুমুল যুদ্ধ লেগে যায়। হাইশি তার সহযোদ্ধাদের বলে রিফিউজিদের অন্য নিরাপদ জায়গায় নিয়ে যেতে। তবে দুর্ভাগ্যবশত সেখানে হাইশির এক বন্ধু ধরা পড়ে যায়। আর হাইশির বন্ধু ধরা পড়ে যাওয়ায় হাইশিকে বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হয়। হাইশিকে শিকল দিয়ে বেঁধে লাঞ্জি রাজ্যে নিয়ে আসা হয়। লাঞ্জি রাজ্যের বর্তমান লর্ড ছিল ইয়ার্লি নামে একজন। তবে লাঞ্জি রাজ্যটা ছিল সালিয়ার বাবার। কিছুদিন আগে আর্লি সালিয়ার বাবাকে মেরে এই রাজ্যটাকে দখল করে নেয়, আর তারপর লাঞ্জি রাজ্যের মানুষদের চাকর হিসেবে খাটাতো। সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছিল সালিয়া সহ আরো কিছু লোকজন। যা হোক, হাইশিকে আর্লির সামনে নিয়ে আসা হয়। আর্লি হাইশির দিকে একটা ছুরি মারে। হাইশি সেই ছুরিটিকে ধরে নিজের হাতে শিকলটা কেটে ফেলে। আর্লি এটা দেখে চমকে যায়, কেননা আর্লির ছুরি খুবই দ্রুতগামী ছিল। সেটা যে কারো পক্ষে ধরা সম্ভব নয়। আর্লিকে তার সেনাপতি লিওয়েরদান জানায় হাইশি হুকু রাজ্যের রাজাকে মেরে ফেলেছে এবং তাদের অনেক সৈন্যকেও মেরে ফেলেছে। সে তখন হাইশিকে বলে হাইশি যদি তার হয়ে কাজ করে, তাহলে হাইশিকে সে অনেক পাওয়ারফুল একটা পদ দান করবে এবং অনেক সম্পদ দিবে। সাথে সে হাইশিকে সুন্দরী মেয়েরও লোভ দেখায়। তবে হাইশি সবকিছুকেই না করে দেয়। আর্লি তখন সমস্ত রিফিউজি এবং হাইশির সাথে থাকা সৈন্যদের মেরে ফেলার হুকুম দেয়। হাইশি আর্লিকে যুদ্ধে আহ্বান করে। আর্লি তখন হেসে দিয়ে বলে, তুমি অনেক সাহসী। লিওরদান আর্লিকে বলছিল হাইশির সাথে যুদ্ধ না করতে, তবে আর্লির ছিল ওভার কনফিডেন্স। সে হাইশির সাথে যুদ্ধ করতে রাজি হয়, তবে হাইশি শর্ত দেয় সে যদি জিতে যায় তাহলে সমস্ত বন্দীদের মুক্ত করে দিতে হবে। আর্লি তাতেই রাজি হয়ে যায়। সেখানে আর্লি আর হাইশির ফাইট শুরু হয় এবং বেশ কিছুক্ষণ ফাইট হওয়ার পর হাইশি আর্লিকে হারিয়ে দেয়। আর্লি তখন বলে, তোমাকে দেখে আমি যেমনটা ভেবেছিলাম, তুমি তার থেকে বেশি শক্তিশালী। হাইশি বলে, এবার তুমি তোমার কথা রাখো, সবাইকে মুক্ত করে দাও। আর্লি বলে, আমি তোমাকে কথা দিয়েছি সবাইকে মুক্ত করে দিব, তবে আমি কথা দিইনি যে এখনই মুক্ত করে দিব। আমি মুক্ত করব, তবে পরে। হাইশি প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি তোমার কথা রাখছো না। আর্লি আর কোনো কথা না বলে হাইশিকেই বন্দি করে রাখতে বলে। তখন হাইশিকে লাঞ্জি রাজ্যের জেলে আটকে রাখা হয়। এদিকে জিয়ান জিপিং পোর্টের সমস্যার সমাধান করে ফেলেছিল। তখনই তার কাছে খবর আসে হাইশি লাঞ্জি রাজ্যে ধরা পড়েছে। এটা শুনে তো জিয়ান অস্থির হয়ে যায় এবং সে তার সাথে থাকা সৈন্যদের হুকুম দেয় তার জন্য ঘোরা বের করার জন্য। সে এখনই হুয়াংজান পাসের উদ্দেশ্যে রওনা দিবে। তবে তখনই সেখানে দাঁড়িয়ে থাকা একজন জিয়ানের উপর আক্রমণ করে দেয়। জিয়ানের বুক উদ্দেশ্য করে একটি অস্ত্র ছোড়ে। অন্যান্য সৈন্যরা সেই সৈন্যকে ধরে ফেললে সেই সৈন্য জিয়ানের কাছে ক্ষমা চায়, তারপর আত্মহত্যা করে নেয়। জিয়ানকে দ্রুত ভিতরে নিয়ে আসা হয়। জেনারেল ফু জিয়ানকে বলছিল সে অনেকটা আহত, এখনই তার রওনা করা ঠিক হবে না, কেননা হুয়াংজান পাস এখান থেকে অনেকটা দূরে। তবে জিয়ান তার কোনো কথাই না শুনে তাকে ঘোড়া রেডি করতে বলে।
এদিকে ম্যাডাম জিউ জানতে পারে হাইশি লাঞ্জি রাজ্যে ধরা পড়েছে। এটা শুনে ম্যাডাম জিউ অনেক খুশি হয়। সে হাইশি আর জিয়ানের বিষয়টা কল্পনা করছিল, আর তারপর নিজেকেই বলতে থাকে ভালো, খুবই ভালো, এবং শয়তানের মতো হাসতে থাকে। হাসতে হাসতে আবার কান্না করে ফেলে এবং বলে, তোমার জন্য আমি আমার সারা জীবনটা নষ্ট করেছি। এটা সে জিয়ানের উদ্দেশ্যে বলেছিল। আর তারপর সে আবারও কিছু সেলাই করা শুরু করে। যেহেতু ম্যাডাম জিউ চোখে দেখতো না, তার কাছে আসা খবরগুলো একটু অন্যভাবে আসতো। মানে অন্ধরা যেভাবে পড়তে পারে সে হাত দিয়ে ধরে ধরে পড়তো এবং সেলাই করে নিউজ পাঠাতো। যা হোক, সিন আবার চলে আসে লাঞ্চি রাজ্যে। লিওয়ের দানের তো হাইশির ওপর একদমই ভরসা ছিল না। হাইশি তার রাজাকেও হারিয়ে দিয়েছে। তাই লিওয়ের দান প্ল্যান করে হাইশিকে মেরে ফেলার। সে কিছু সৈন্যদের নিয়ে জেলের বাইরে দাঁড়িয়ে থাকে এবং হাইশিকে যখন জেলে খাবার দেওয়া হয়, ইচ্ছা করে হাইশির সেলের দরজাটা খোলা রাখা হয়। হাইশি তো সুযোগ পেয়ে যায়, সে জেল থেকে পালানোর চেষ্টা করে। সেখানে সৈন্যদের সাথে হাইশির মারামারি হয় এবং আগুন লেগে যায়। আর আগুন লাগার খবর শুনে সেখানে আর্লি চলে আসে। লিওরদান তখন আর্লিকে বলে হাইশি পালানোর চেষ্টা করেছিল এবং সৈন্যদের সাথে তার হাতাহাতিতে আগুন লেগে গিয়েছে। তবে হাইশি তখনও জেলের ভিতরে ছিল। আর্লি তখন দ্রুত হাইশিকে বের করতে বলে। একজন সৈন্য গিয়ে হাইশিকে বের করে নিয়ে আসে। লিওরদান আর্লিকে বলে এখনই হাইশিকে মেরে ফেলতে। হাইশি অলরেডি পালানোর চেষ্টা করেছে, এখানে থাকলে সে আরো বিপদ বাড়াবে। হাইশি তখন বলে তুমি তো এটাই চাও, এই কারণেই তো তুমি অনেক সৈন্য নিয়ে জেলের বাইরে অপেক্ষা করছিলে। লিওরদান একটু দমে যায়। হাইশি তার কাছে থাকা একটা প্যানকেক বের করে দিয়ে বলে তুমি আমার খাবারে বিষ দিয়েছিলে, আর এরপর ইচ্ছা করে জেল খোলা রেখেছ যাতে আমি পালানোর চেষ্টা করি এবং তুমি আমাকে মেরে ফেলতে পারো, যাতে করে তোমার কোনো জবাবদিহিতা না করতে হয়। লিওরদান তো এবার ফেঁসে যায়। আর্লি বুঝতে পারে লিওরদান হাইশিকে মারার চেষ্টা করছে। লিওরদান তখন আর্লিকে বলে সে আর্লির প্রতি লয়াল। আর্লির কথা চিন্তা করে সে হাইশিকে মেরে ফেলার চেষ্টা করেছে। তবে আর্লি রেগে গিয়ে বলে হাইশিকে বাঁচাবো না মেরে ফেলবো সেটা শুধুমাত্র আমি বুঝবো। তবে তখনই একজন এসে খবর দেয় হুকু রাজ্যের লর্ড এসেছে। আর্লি হাইশিকে আর্লির প্যালেসে নিয়ে আটকে রাখতে বলে, আর সে যায় হুকু রাজ্যের লর্ডের সাথে দেখা করতে। যেহেতু হাইশি হুকু রাজ্যের গত রাজাকে মেরে ফেলেছিল, তাই বর্তমানে সেই ছেলেটি হুকু রাজ্যের রাজা হয়েছিল, যে একদম জুইং এর মতো দেখতে। এই ছেলেটির নাম দুয়োলুও। আমি তাকে দুয়ো বলেই ডাকবো। আর্লি ছিল আবার দুয়োর চাচা। সে আর্লিকে বলে হাইশিকে তার হাতে তুলে দিতে। তবে আর্লি বলে সে তো হাইশি নামে কাউকে চেনেই না। দুয়ো হাইশিকে চাচ্ছিল মেরে ফেলার জন্য, যেহেতু সাবেক রাজাকে হাইশি মেরে ফেলেছে, সেটার প্রতিশোধ হিসেবে। তবে তখনই আলীর কাছে একটি খবর আসে, যেখানে লেখা ছিল হাইশি একটি মেয়ে। এটা শুনে আর্লি একটু মুচকি হাসে। এরপরেই দেখা যায় হাইশির কাছে মেয়েদের পোশাক নিয়ে আসা হয়। হাইশি তখন বলে আমাকে অপমান করার জন্য কি নতুন উপায় খোঁজা হয়েছে? একজন সৈন্য তখন বলে লর্ড যেটা বলেছে সেটাই করুন, না হলে সমস্ত বন্দীদের মেরে ফেলা হবে। হাইশি বাধ্য হয়ে মেয়েদের ড্রেস পরে বাইরে আসে। আর্লি হাইশির চোখ দেখে ক্রাশ খেয়ে যায়। তবে দুয়ো বিশ্বাস করে না আর্লি এই মেয়েটাকে ধরে এনেছে। আর্লি দুয়োকে দেখানোর জন্য হাইশিকে নিয়ে বাইরে আসে এবং হাইশিকে টিডি নামে পরিচয় করিয়ে দেয়। টিডি আর্লির নতুন গার্লফ্রেন্ড। কিছুদিন পরেই সে টিডিকে বিয়ে করবে। তবে দুয়ো এই বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছিল না। তখনই সেখানে লিওরদান এসে বলে হাইশিকে যে জেলে আটকে রাখা হয়েছিল সেই জেলে আগুন ধরে গিয়েছে এবং সেই আগুনে হাইশি মারা গিয়েছে। সেখানে তারা একটা পোড়া মৃতদেহ নিয়ে এসেছিল। যেহেতু দুয়োর সামনে সবকিছু ঘটেছে, দুয়ো তো এর উপর আর কোনো কথা বলতে পারে না। দুয়ো তখন সেখান থেকে ফিরে যায়। এদিকে জেলে ছদ্মবেশে জেনারেল ঝ্যাং চলে এসেছিল। সে এসেছিল হাইশির ব্যাপারে খোঁজ খবর নেয়ার জন্য। তবে হাইশি বর্তমানে মহাসুখে ছিল। আর্লি হাইশির প্রেমে পড়ে যায় এবং সে হাইশিকে বিয়ে করার প্রস্তাব দেয়। তবে স্বাভাবিকভাবেই হাইশি বিয়েতে রাজি হয় না এবং স্বাভাবিকভাবেই আর্লি হাইশিকে জোর করেই বিয়ে করবে। হাইশি তখন একটা ভাঙা কাঁচ নিজের গলায় ধরে বলে তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি নিজেকে মেরে ফেলবো। এটা শুনে তো আর্লি ভয় পেয়ে যায় এবং সে হাইশিকে বলে তুমি শান্ত হও, তুমি যা বলবে আমি তাই করব। হাসি তখন বলে তাহলে তুমি আমাকে যেটা প্রমিস করেছো সেটা রাখো, মানে সমস্ত বন্দীদের মুক্ত করে দাও। আর্লি বলে সে একসাথে সমস্ত বন্দীদের মুক্ত করতে পারবে না। কেমন হয় যদি 10 জন 10 জন করে মুক্তি দেয়? হাসি এতেই রাজি হয়।
সাথে সে সমস্ত বন্দীদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করতে বলে এবং যারা অসুস্থ তাদের জন্য চিকিৎসা। আর্লি তো হাসির প্রেমে পুরো দিওয়ানা হয়ে গিয়েছিল। হাসি এত সুন্দরী, তাই সে হাসির সমস্ত কথা মেনে নেয়। এরপর হাসি জেলে যায় নিজে হাতে সবাইকে খাবার দেওয়ার জন্য এবং সে দাঁড়িয়ে থেকে জেলের সমস্ত বন্দীদের খাবার নিশ্চিত করে। আর্লিও হাসির সাথে এসেছিল। সে হাসিকে জিজ্ঞাসা করে হাসি এবার খুশি কিনা। হাসি কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। তবে জেনারেল ঝ্যাং চিনতে পারেনি যে এই মেয়েটি হাসি। এদিকে জিয়ান দিন রাত ঘোড়ায় চড়ে আসছিল হুয়াংজান পাসের দিকে। আস্তে আস্তে জিয়ানের ঘোড়া সেখানে উল্টে পড়ে যায়। একদিন এক রাত টানা চলার ফলে ঘোড়াটি অসুস্থ হয়ে পড়েছে। জিয়ান তখন ওই সৈন্যদের বলে তার জন্য অন্য ঘোড়া ব্যবস্থা করতে, তবে তার জন্য 1 ঘন্টা সময় লাগবে। তখনই জিয়ানের কাছে আরো একটি খবর আসে, যেখানে লেখা ছিল হাইসির পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। আর্লি হয়তো খুব দ্রুত হাইসিকে বিয়ে করবে। এই কথা শুনে তো জিয়ানের মাথায় নষ্ট হয়ে গিয়েছিল। সে ওসব সৈন্যদের বলে তার জন্য দ্রুত ঘোড়া প্রস্তুত করতে। তবে তখনই জিয়ানের মুখ থেকে রক্ত পড়তে থাকে, মানে জিয়ান প্রচন্ড অসুস্থ। জিয়ানকে হুয়াংজান পাসে পৌঁছাতে দেখে হাইসির বন্ধুরা অনেক খুশি হয়। তারা বুঝতে পারে অবশেষে হাইসিকে বাঁচানোর জন্য কেউ এসেছে। আর জিয়ানও হুয়াংজান পাসে পৌঁছে তুমুল কাজ শুরু করে দেয়। মানে দিনরাত খেটে খুঁটে সে চিন্তা করছিল কিভাবে হাইসিকে বাঁচিয়ে আনা যায়। সে একরকম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। জিয়ানের সৈন্যরা জিয়ানকে অনুরোধ করে খাবার খাওয়ার জন্য, কারণ জিয়ান তো অসুস্থ। এরপরে সালিয়া আসে জিয়ানের সাথে দেখা করতে। জিয়ান সালিয়াকে জিজ্ঞাসা করে সে সালিয়াকে কিভাবে সাহায্য করতে পারে। সালিয়া তখন বলে সে হাইসিকে বাঁচাতে সাহায্য করতে চায়। সালিয়া লাঞ্জি রাজ্যের সাবেক রাজার মেয়ে। আর্লি সালিয়ার বাবাকে মেরে রাজ্য দখল করে নিয়েছে এবং সে রিফিউজির মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তবে সালিয়া যেহেতু লাঞ্জি রাজ্যের, সে সহজেই লাঞ্জি রাজ্যে ঢুকে সমস্ত খবরাখবর এনে দিতে পারবে। আর এরপর দেখা যায় জিয়ান একজন সৈন্যের মাধ্যমে আর্লির প্যালেসে গিফট পাঠায়, আর্লি আর হাইসির বিয়ের গিফট। প্রথমে তো আর্লি এই গিফটগুলো স্বীকার করতে চাচ্ছিল না। ওই সৈন্য তখন টিটকারি মেরে বলে, আমি তো শুনেছিলাম আপনি অনেক সাহসী, কিন্তু এখন তো দেখছি সামান্য কিছু গিফট নিতেই আপনি ভয়ে কাঁপছেন। আচ্ছা, আপনি যদি না রাখেন তাহলে আমি এগুলো ফেরত নিয়ে যাচ্ছি। আর এই টিটকারি শুনে আর্লি গিফটগুলো রাখতে রাজি হয়ে যায়। আর তারপর সেই গিফটগুলো হাইসিকে পাঠানো হয়। হাইসি সেগুলো খুলে খুলে দেখার সময় তার তেমন কিছুই মনে হয় না। তবে হঠাৎ সে দেখতে পায় সেখানে জিয়ানের সেই আংটিটি রয়েছে। এটা দেখে হাইসি বুঝতে পারে এই বক্স তাকে জিয়ান পাঠিয়েছে। তখন সে ভালো করে খুঁজতে থাকে যে জিয়ান কোনো সূত্র পাঠিয়েছে কিনা। তবে এটা তো হাইসির কাছে আসার আগে চেক হবে, তাই জিয়ান কোনো সূত্র তো পাঠাবে না। তখন হাইসি খেয়াল করে সেখানে যে জিনিসপত্রগুলো দেয়া হয়েছে সেগুলো হাইসিদের রাজ্যের একটা অনুষ্ঠানে ব্যবহৃত হয়। হাইসি তখন বুঝতে পারে ওই অনুষ্ঠানের দিনই জিয়ান প্যালেসে আক্রমণ করবে এবং হাইসিও মনে মনে প্রস্তুত হতে থাকে। এদিকে জুয়ের অনুমতি না নিয়ে জিয়ান যেহেতু জিপিং পোর্ট থেকে হুয়াংজান পাসে চলে গিয়েছে, জু প্রচন্ড রেগে গিয়েছে। তবে জুইং জুকে সামলে নেয়। সে জুকে আশ্বস্ত করে যে কোনো কারণ ছাড়া মাস্টার এটা করতেই পারে না। জু তখন কিছুটা শান্ত হয়। এদিকে সালিয়া তার গ্রুপ সহ আর্লির প্যালেসে ঢুকে পড়েছিল। সেখানে একটা ইয়ং ছেলেকে দেখে সৈন্যরা তাকে ধরে ফেলে। আসলে ইয়ং ছেলেদের তারা বাইরে রাখতো না, কারণ এসব ছেলেরা তো যুদ্ধ ঘোষণা করতে পারে। তাই সমস্ত পুরুষ মানুষদের তারা জেলেবন্দি করে রাখতো এবং এই ছেলেটিকেও জেলেবন্দি করে দেয়। তবে এই ছেলে ছিল জিয়ানের চর। সে জেলে এসে জেনারেল ঝ্যাংয়ের সাথে দেখা করে। এদিকে আর্লি হাইসির কাছে এসে জানায় তার তো আর ধৈর্য কুলাচ্ছে না। সে যে কোনো ভাবে হাইসিকে বিয়ে করতে চায়। হাইসি তখন বলে সে সিদ্ধান্ত নিয়েছে আর্লি যেটা চায় সে তাতে রাজি হয়ে যাবে। আর্লি এবার অবাক হয়ে বলে, এতদিন পর্যন্ত তুমি রাজি হওনি, এমনকি কয়েকবার তুমি নিজেকে মেরে ফেলার হুমকি দিয়েছো, তাহলে হঠাৎ করে কি এমন হলো যে তুমি রাজি হয়ে গেলে? হাসি তখন জানায় সে অনাথ, যে কারণে একটা মেয়ে হয়ে তাকে ছেলে সেজে সেনাবাহিনীতে কাজ করতে হয়। আর সে তিয়ানকে থেকে কি এমন পেয়েছে, বরং সে আর্লিকে বিয়ে করে এখানে অনেক সম্মানের সাথে থাকতে পারে। সে আর্লির কাছে আবদার করে তাকে যেন কুইন বানানো হয়, আর তারপর তারা একসাথে হুয়াংজান পাস দখল করবে এবং সেটার দায়িত্ব নিবে হাইসির নিচে। আর এসব প্ল্যান শুনে আর্লি তো বেলুনের মতো ফুলছিল। সে তখন হাইসিকে বলে সে হাইসিকে একটা গ্র্যান্ড ওয়েডিং উপহার দিবে, খুব দ্রুতই তারা বিয়ে করবে। তবে হাইসি বলে সে তো গ্র্যান্ড ওয়েডিং চায়,
তবে আজই। আর্লি তো এটা শুনে মহা খুশি। সে হাইশিকে জানায় সে বিয়ের তোড়জোড় করছে। তবে হাইশি একবার শেষবারের মতো জেলে বন্দীদের সাথে দেখা করার জন্য অনুমতি চায়। আর্লি এক বাক্যে রাজি হয়ে যায়, কারণ হাইশি তো এখনো পর্যন্ত উল্টাপাল্টা কিছুই করেনি। জেলে এসে হাইশি সবাইকে খাবার দেয় এবং জানায় আজ সে আর আর্লি বিয়ে করবে। আর্লি তাকে এই রাজ্যের কুইন বানাবে আর তাদের বিয়েতে অনেক বাজি পুড়বে। এই যে বাজি পুড়বে মানে ফায়ার ওয়ার্কস, এটাই ছিল সংকেত, যেটা জেলে বসে জেনারেল ঝ্যাং বুঝতে পারে। তখন পরে যে ছেলেটিকে জেলে পাঠানো হয়েছিল সে জোরে সিটি বাজায়। বাইরে থেকে একজন সৈন্য তাকে সিটি বাজাতে না করলে সে বলে সে রাজার বিয়ে উপলক্ষে আনন্দ করার জন্য সিটি বাজাচ্ছে। সিটি হচ্ছে তাদের রাজ্যের আনন্দধ্বনি। তখন ওই সৈন্য বলে ঠিক আছে, জোরে বাজাও। তবে এই সিটি শব্দ বাইরে বসে দুজন শুনতে পায়। তখন সে একজন মহিলার কাছে গিয়ে খবর দেয়, আর সেই মহিলা জানায় সালিয়াকে। সালিয়া তখন কৌশলে পানির কুয়োর মধ্যে কোনো একটা ওষুধ মিশিয়ে দেয়। তবে কেউ একজন তো গোপনে সমস্ত খবরাখবর আর্লিকে দিচ্ছিল। আর্লি নিজেও জানতো না এই খবরগুলো তাকে কে দেয়। আর্লির কাছে নতুন একটি খবর আসে, যেখানে লেখা ছিল হাইশি জিয়ানের প্রেমিকা, আর সে লাঞ্জি রাজ্যে স্পাই হিসেবে কাজ করছে। যেটা শুনে আর্লি প্রচন্ড রেগে যায়, আর সে তখনই সৈন্য নিয়ে হাইশির ঘরে যায়। গিয়ে দেখতে পায় হাইশি ছেলেদের বেশ নিয়ে সমস্ত মেয়েদের অলরেডি বেঁধে ফেলেছে। আর্লি তখন হাইশির দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে অনেক বেশি হতাশ করলে, এবং সে হাইশিকে মেরে ফেলার হুকুম দেয়। তখনই জানালার বাইরে থেকে সংকেত দেয় জিয়ান। হাইশি এক লাফে জানালা ভেঙে বের হয়ে আসে এবং সে সোজা পড়ে জিয়ানের ঘোড়ার উপরে। তখনই অন্য দিক থেকে বাজি পুড়তে থাকে। জিয়ান হাইশিকে বলে জোরে ধরো, এবং সে অনেক জোরে ঘোড়া ছোটায়। হাইশি তখন বলে, মাস্টার, আপনার বিয়েতে আমরা এভাবেই বাজি পোড়াবো। জিয়ান তখন বলে, আমি এমন কাউকে বিয়ে করব না যাকে আমি ভালোবাসি না। এটা শুনে হাইশি খুশি হয়ে জিয়ানকে জড়িয়ে ধরে। এদিকে জেলে বন্দি থাকা সবাই বেরিয়ে আসতে থাকে। যেহেতু লাঞ্জি রাজ্যের সমস্ত সৈন্যদের পানির মধ্যে ওষুধ মেশানো ছিল, তারা সবাই ঘুমিয়ে পড়েছিল। তবে সালিয়া ছিল অন্য ধান্দায়। সে তার বাবার রাজ্য উদ্ধার করতে চাচ্ছিল, আর এটা করতে গিয়ে সালিয়া ধরা পড়ে যায়। তবে জেনারেল ঝ্যাং বের হয়ে এসেছিল। কিছু সৈন্য জিয়ান আর হাইশির পিছু করলেও তারা অনেকটা দূরে পালিয়ে যেতে সক্ষম হয়। রাস্তায় তাদের জেনারেল ঝ্যাং এর সাথে দেখা হয়। তবে দুর্ভাগ্যবশত তখন সেখানে আর্লি চলে আসে, যার হাতে বন্দী ছিল সালিয়া। আর্লি হাইশিকে শর্ত দেয় হাইশির পরিবর্তে সালিয়া। তারা সালিয়াকে ছেড়ে দিবে যদি হাইশি সেখানে যায়। তখনই হাইশি বলে ওঠে, আমি রাজি, এবং সে সালিয়ার পরিবর্তে আর্লির দিকে এগিয়ে যায়। আর্লির এক সৈন্য সালিয়াকে নিয়ে এগিয়ে আসে। তবে এটা ছিল জিয়ান আর হাইশির প্ল্যান। জিয়ান আর্লির দিকে তলোয়ার ছোড়ে, তবে আর্লি সরে গেলে তার পাশের এক সৈন্য মারা যায়। সেখানে তুমুল ফাইট শুরু হয়। তবে একজন জিয়ানকে তলোয়ার মারতে গেলে সামনে চলে আসে হাইশি, এবং হাইশির তলোয়ার লাগায় সে সেখানেই পড়ে যায়। জেনারেল ঝ্যাং সহ বাকি সৈন্যরা লাঞ্জির সৈন্যদের উপর আক্রমণ করে দেয়। লিওয়েরদান তখন আর্লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সালিয়া তার বাবার রাজ্য লাঞ্জি ফিরে পায়। জিয়ান তখন হাইশিকে নিয়ে দ্রুত সালিয়াদের প্যালেসে আসে, কারণ হুয়াংজান পাস তো এখান থেকে অনেক দূর। অত দূরে তো আহত হাইশিকে নিয়ে যাওয়া সম্ভব না। আর তারপর সে ছুরি পুড়িয়ে হাইশির কাটা জায়গায় ছেঁকা দিয়ে দেয়, যাতে করে রক্তপাত বন্ধ হয়ে যায়। হাইশি এত বেশি আহত হয়ে পড়ে যে সে বাঁচবে কিনা এটাই বলা যাচ্ছিল না। সালিয়া অনেক চেষ্টা করেও হাইশিকে কোনো ওষুধ খাওয়াতে পারে না। তখন জিয়ান সেখানে এসে বলে সে হাইশিকে ওষুধ খাইয়ে দিবে। সালিয়া সেখান থেকে চলে গেলে জিয়ান হাইশির হাতে হাত রাখে। সে অনেকটা ইমোশনাল হয়ে হাইশিকে বলে, তুমি কি আফসোস করছো ছোটবেলায় আমার সাথে আসার জন্য? এইদিকে আমাদের জু আর তিলানের প্রেম তো কেবলই জমে উঠেছে। জু তিলানের ঘরে এসে তিলানকে বলে তাকে গল্পের বই পড়ে শোনাতে। সে তিলানের গল্প শুনতে শুনতে ঘুমাবে। তিলান যেহেতু জুয়ের এই রূপের সাথে পরিচিত ছিল না, সে অনেকটা আনইজি ফিল করছিল। তবে তিলানের গল্প শুনতে শুনতে জু ঘুমিয়ে যায়। পরদিন সকালে ইউনুস আসে জুয়ের পোশাক নিয়ে, কেননা জুয়ের কোর্টে যাওয়ার সময় হয়েছে। তবে ইউনুস জুকে জাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জু তখন তিলানকে বলে তাকে তৈরি করে দিতে। তিলান ভয়ে ভয়ে জুকে রেডি করিয়ে দিচ্ছিল। জু তখন বলে কাল সে অনেক টায়ার্ড ছিল বলে এখানে ঘুমিয়ে পড়েছে। তবে এরই মধ্যে তিলান যখন জুয়ের কোট পরিয়ে দিচ্ছিল সে তো পরেই যাচ্ছিল। জু তাকে ধরে ফেলে। জু যখন সেখান থেকে রেডি হয়ে বের হয়ে যায়,
তিলা সেদিকে তাকিয়ে মুচকি হাসে। জু কোর্টে এসে জানতে পারে নতুন সমস্যার উদয় হয়েছে। জিপিং পোর্টের পরে হুয়ামিং নামে আর একটা পোর্টে হামলা হয়েছে। সেটাও করেছিল নিহুয়া আর তুহুয়া। তবে জিয়ান তো জিপিং পোর্ট থেকে হুয়াংজান পাসের দিকে চলে গিয়েছে। এখন হুয়ামিং পোর্টে খেয়ে যাবে। একজন মন্ত্রী জানায় জিয়ানের পরে পদ অনুযায়ী এখন লর্ড জি চ্যাং এর যাওয়ার কথা। জি চ্যাং তখনও কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিল। জু জি চ্যাংকে ডাক দিয়ে বলে জি চ্যাং যেতে পারবে কিনা। তবে জি চ্যাং তো একদম বোকা বোকা স্বভাবের ছিল। জু তাকে নিয়ে ভরসা পাচ্ছিল না। তখন এগিয়ে আসে জেনারেল সু। আর জু জেনারেল সুকে অনুমতি দিয়ে দেয়। জেনারেল সু বেরিয়ে পড়ে হুয়ামিং পোর্টের উদ্দেশ্যে। এদিকে জেনারেল ঝ্যাং লানজিতে খোঁজাখুঁজি করছিল। তারা তো বুঝতেই পেরেছিল তাদের ইনফরমেশন লিক হচ্ছে। তার মানে অবশ্যই লানজিতে কোনো স্পাই ছিল। আর জেনারেল ঝ্যাং খুঁজতে খুঁজতে একটা অদ্ভুত রকম ঘরে এসে পৌঁছায়। সেখানে খোঁজাখুঁজি করে সে তো তেমন কিছু পায় না, শুধুমাত্র কাকের পালক খুঁজে পায়। আর এই কাকের পালকটা ছিল অনেক বড় একটা প্রমাণ। জেনারেল ঝ্যাং দ্রুত যায় জিয়ানের খোঁজে। তবে সে লানজি রাজ্যের হলে গিয়ে দেখতে পায় সেখানে জেনারেল ফু দাঁড়িয়ে আছে। হাসি যেহেতু আহত, তাই জেনারেল তাং জেনারেল ফু এর মাধ্যমে একটা ডাক্তার পাঠিয়ে দিয়েছে। তবে জেনারেল ঝ্যাং সেখান থেকে বের হয়ে আসার সময় জেনারেল ফু খেয়াল করে ঝ্যাংয়ের জুতোর সাথে কাকের পালক লেগে আছে। জেনারেল ঝ্যাং জিয়ানের সাথে দেখা করে। আর সেই পালক দেখে জিয়ান বুঝতে পেরে যায় হুকু রাজ্যের স্পাইয়ের সাথে জড়িত জেনারেল সু। রাজ্যের সমস্ত খোঁজ খবর হুকু রাজ্যের কাছে পাস করছিল জেনারেল সু। আর এটা তো দেশদ্রোহিতা। জিয়ান আসলে এতদিন জেনারেল সুকে কিছু বলেনি, কারণ জেনারেল সু শুধুমাত্র তাকে মারার চেষ্টা করছিল। আর জিয়ান জানতো যে জেনারেল সু তার বাবার মৃত্যুর জন্য জিয়ানকে দায়ী করে। এই বিষয়টা সে মেনে নিয়েছিল। কিন্তু এখন দেশের সাথে বেইমানি করে অন্য রাজ্যের সাথে হাত মিলিয়ে ইনফরমেশন লিক করবে, এটা তো মেনে নিবে না। জিয়ান জেনারেল ঝ্যাংকে বলে জুইংকে চিঠি পাঠাতে। সে জুইংকে ডিরেক্ট অর্ডার করে জেনারেল সুকে মেরে ফেলার জন্য। এদিকে জেনারেল সু তো রাস্তায় ছিল। সে যাচ্ছিল হুয়ামিং পোর্টের দিকে। তখনই তার কাছে একটি কাক আসে। আসলে এই কাকের পালক দেখেই জিয়ান বুঝতে পেরেছিল জেনারেল সু জড়িত। কেননা শুধুমাত্র জেনারেল সুই ইনফরমেশন আদান প্রদানের জন্য কাক ব্যবহার করত। যা হোক, জেনারেল সু এর কাছে খবর চলে আসে যে জিয়ান তাকে ধরে ফেলেছে। আর জেনারেল সু বুঝতে পেরে যায় জিয়ান এখন তাকে ছাড়বে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে হুয়ামিং পোর্টের দিকে যাবে না, বরং সে হুকু রাজ্যের দিকে যাবে নিজের জীবন বাঁচানোর জন্য। এদিকে জুইং ছিল অন্যরকম এক্সাইটমেন্টের মধ্যে। সে চিন্তা করেছিল সে এবার লিউয়ের সামনে দাঁড়াবে, মানে ডিরেক্ট গিয়ে লিউকে পরিচয় দিবে এবং তাকে প্রপোজ করবে। জুইং ভয় পাচ্ছিল। তবে জুইং এর স্বপ্নে পানি ঢেলে দিয়ে শাওজি তার কাছে এসে জানায় জিয়ান তাকে অর্ডার করেছে জেনারেল সুকে মেরে ফেলার জন্য। জুইং জিজ্ঞাসা করে তাকে কবে যেতে হবে। শাওজি জানায় আগামীকাল সকালেই। জুইং সেখান থেকে আবারও লিউয়ের কাছে আসে। সে লিউয়ের জন্য জোনাকি পোকা ধরেছিল এবং লিউ যখন বের হয় চালের উপর থেকে জুইং সমস্ত জোনাকি পোকা ছেড়ে দেয়। জোনাকি পোকাগুলো দেখে লিউ তো অনেক খুশি হয়ে যায়। লিউ বলে মিস্টার বাতাসের দেবতা, সবকিছুর জন্য ধন্যবাদ। চালের উপর থেকে জুইং এটা শুনে অনেক খুশি হয় এবং সে চালের উপর শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে সে তার কাজ শেষ করে ফিরে এসে লিউয়ের সামনে দাঁড়াবে এবং লিউকে জানাবে সেই তার বাতাসের দেবতা। এদিকে হাইশির অবস্থা আরো খারাপ হয়ে যায়। সুস্থ হওয়ার পরিবর্তে তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল, যেটা দেখে সালিয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। আর সে তার মায়ের কাছে গিয়ে বলে চাবি দেওয়ার জন্য। তার মা অস্থির হয়ে বলে ওই ওষুধটা আমাদের ক্লানের অনেক বড় একটা সম্পদ, আর মাত্র এক বোতলই আছে। তুমি যদি এখন সেটা মিস্টার হাইশিকে দিয়ে দাও তাহলে ভবিষ্যতে বিপদে পড়লে তুমি কিভাবে বাঁচবে। সালিয়া তখন বলে সে তার জীবন দিয়ে হলেও হাইশিকে বাঁচাতে চায়, কারণ হাইশি তাকে বহুবার বাঁচিয়েছে এবং তারা যে তাদের রাজ্য ফিরে পেয়েছে এটা হাইশির জন্য। সালিয়ার মা তখন বাধ্য হয়ে চাবি দিয়ে দেয়। সালিয়া দ্রুত সেই ওষুধ নিয়ে যায় হাইশির ঘরে। সালিয়া জিয়ানকে নিয়ে সেই ওষুধটা দেয়। তবে হাইশির যেহেতু জ্ঞান ছিল না হাইশি কিভাবে ওষুধ খাবে। জিয়ান শুরুতে চেষ্টা করে হাইশিকে ওষুধ খাওয়ানোর, তবে হাইশি খাচ্ছিল না। জিয়ান তখন নিজের মুখে ওষুধটা নেয়। আর তারপর কিভাবে খাওয়ায় এটা আর এক্সপ্লেন করতে হবে না।
এদিকে ম্যাডাম জিউ এসেছিল জুয়ের সাথে দেখা করতে। জু ম্যাডাম জিউকে জিজ্ঞাসা করে হঠাৎ সে এখানে কেন এসেছে, কোনো খবর আছে কিনা। ম্যাডাম জিউ তখন জানায় সে জিয়ানের ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছে। অনেকদিন হলো জিয়ান জিপিং পোর্টে গিয়েছে, এখনো তো সে ফিরে আসেনি। জু তখন বলে চিন্তার কোনো কারণ নেই, হাইশি আহত হয়েছে, জিয়ান তার সেবা যত্ন করছে, সে হয়তো হাইশি সুস্থ হলেই ফিরে আসবে। এটা শুনে তো জিউয়ের একদমই ভালো লাগে না। কিং জু তাকে আরো জানিয়ে দেয় যে জিয়ান একজন স্পাইকে ধরে জীবিত পাঠিয়েছে, সে একটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানা যাবে। তবে একজন স্পাইকে জীবিত ধরতে পেরেছে এটা শুনেই ম্যাডাম জিউয়ের মুখ কালো হয়ে যায়। আমি আগেই বুঝতে পেরেছিলাম লাঞ্জিতে ওই সমস্ত খোঁজ খবর ম্যাডাম জিউই পাঠাতো, কারণ হাইশি যে মেয়ে এটা বাইরের মানুষ হিসেবে শুধুমাত্র ম্যাডাম জিউই জানতো। যা হোক, ম্যাডাম জিউ ফিরে এসে অনেকটা টেনশনে পড়ে যায়। তখনই প্যালেস থেকে একজন এসে জানায় রাজা ফেব্রিক অফিসের সবার জন্য চা পাঠিয়েছে। তবে এটা রাজার কোনো লিখিত আদেশ ছিল না, মৌখিক আদেশ ছিল। ম্যাডাম জিউ অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল, সে চাটা খেতে চাচ্ছিল না। তবে অন্যান্য মেয়েরা তো কিছু বুঝতে পারে না, তারা রাজার থেকে উপহার পেয়ে খুশি হয়ে যায়। একটা মেয়ে ম্যাডাম জিউকে চা তুলে দেয়। জিউ তখন বলে আচ্ছা যা হোক খেয়ে নাও। তবে লিউ এক চুমুক চা খাওয়ার পরেই তাকে কেউ ডাক দেয়, তখন সে বাইরে চলে যায়। এদিকে অন্যান্য মেয়েরা যখন চা খাচ্ছিল, ম্যাডাম জিউ একদম পাথরের মতো দাঁড়িয়েছিল, বোঝা যাচ্ছিল কোনো একটা গন্ডগোল তো হচ্ছে। এদিকে লিউয়ের কাছে দুইজন সৈন্য এসেছিল, কারণ তারা তাদের পোশাক রিপেয়ার করতে দিয়েছিল। লিউ তাদেরকে সেই পোশাকগুলো এনে দেয়। হঠাৎই লিউয়ের মাথা ঘুরে ওঠে, তবে ভিতরে গিয়ে সে দেখতে পায় সবাই সেখানে মারা গিয়েছে। অনেকে তখনও জীবিত ছিল, তবে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। লিউ অস্থির হয়ে দৌড়াদৌড়ি শুরু করে, সবাই সেখানে মারা গিয়েছে, এমনকি ম্যাডাম জিও মারা গিয়েছে। লিউ তখন দৌড়ায় সাহায্য চাওয়ার জন্য। লিউ যখন দৌড়ে যাচ্ছিল, হঠাৎ তার মুখ থেকেও রক্ত বের হতে শুরু করে, কারণ সে তো এক চুমুক চা খেয়ে তারপর বের হয়েছিল। লিউও সেখানে মারা যায়। তবে লিউ যখন মারা যাচ্ছিল, আমার জাস্ট জুইং এর চেহারাটা মনে পড়ছিল। প্যালেসের অবস্থা তো ছিল পুরোই গরম। একটা গ্রুপ আসে সেই স্পাইকে মারতে যাকে বাঁচিয়ে জিয়ান পাঠিয়ে দিয়েছিল। তবে সেখানে সে দেখতে পায় শাওজি আগে থেকে বসে আছে। এটা ছিল তাদের একটা প্ল্যান, কোনো স্পাইকে তারা জীবিত ধরতে পারেনি। এই কথাটা রটিয়েছিল যাতে করে কালপিট নার্ভাস হয়ে যায় এবং সেই স্পাইকে মারার জন্য চলে আসে। আর হয়ও তেমনটা। শাওজি এই গ্রুপের লিডারকে ধরে জিজ্ঞাসা করে তাকে কে পাঠিয়েছে। ওই লিডার তো কিছু বলবে না। তখনই সে খেয়াল করে তার আশেপাশের সৈন্যরা মারা যাচ্ছে, মানে সবাইকে আগে থেকে বিষ দেওয়া হয়েছে। ওই লিডার তখন বুঝতে পারে তার লিডার তার সাথে বেইমানি করেছে। তখন সে শাওজিকে বলে দেয় এই সমস্ত কিছু ফেব্রিক অফিসের ম্যাডাম জিউয়ের প্ল্যান। তার কথাতেই স্পাইকে মারতে আসা হয়েছিল। শাওজি সেখান থেকে ডিরেক্ট চলে যায় ফেব্রিক অফিসে। তবে ফেব্রিক অফিস তো আর আগের মতো নেই, মানে ম্যাডাম জিউ সহ সমস্ত মেয়ে তো মারা গিয়েছে। শাওজি সেখানে এসে কোনো প্রমাণ পায় না। এখানকার অবস্থা দেখে শাওজি নিজেই হতাশ হয়ে যায়। তবে জু যখন এই বিষয়টা জানতে পারে, সে তো প্রচন্ড রেগে যায়। তার নাকের ডগা দিয়ে এতগুলো মানুষকে হত্যা করা হলো। শাওজিকে জিজ্ঞাসা করে সে কোনো সূত্র পেয়েছে কিনা। শাওজি তখন বলে এখনো পর্যন্ত তো কিছু জানতে পারেনি, তবে ফেব্রিক্স অফিসের একটা মেয়ে বেঁচে ছিল, মানে শাওজি যখন তাকে পেয়েছে তার হালকা করে নিঃশ্বাস চলছিল, এখন তার চিকিৎসা চলছে। সে যদি সুস্থ হয় তাহলে বলতে পারবে আসলে কি হয়েছিল। এই সব কিছু শুনে জুয়ন একটা হতাশ হয়ে পড়ে। এদিকে লাঞ্জি ক্লানের ওষুধ খেয়ে হাইশি ঠিক হয়ে গিয়েছিল। হাইশি জেগে উঠে দেখে জিয়ান তার পাশেই বসে আছে। হাইশি জিয়ানকে প্রথম কথা বলে আমি একদমই আফসোস করছি না। আমার জীবনে যদি ভালো কোনো ঘটনা ঘটে থাকে, তার মধ্যেও সেরা ঘটনা হচ্ছে আপনার সাথে দেখা হওয়া। আমি অবচেতন অবস্থায় শুনতে পেয়েছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি আপনার সাথে আসার জন্য আফসোস করছি কিনা। আপনার জেনে রাখা উচিত যে আমি একদমই আফসোস করছি না। এটা বলে শাওজি জিয়ানের হাত ধরে। জিয়ান শাওজিকে আশ্বস্ত করে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে জুইং তো বের হয়ে পড়েছিল তার মিশনে। সে তো জানতো না জেনারেল সু আগেই টের পেয়ে অন্যদিকে চলে গিয়েছে, তাই জেনারেল সু এর যেখানে আসার কথা সেখানে এসে হাজির হয়। তবে সেখানে সে জেনারেল সুকে পায় না। অন্যান্য সৈন্যদের কাছ থেকে জুইং জেনে নেয় জেনারেল সু কোথায় গিয়েছে। তাদের গলায় তলোয়ার ধরতেই তারা বলে দেয় জেনারেল সু হুকুরাজ্যের দিকে এগিয়ে গিয়েছে।
জুইং সেখান থেকে আবারও বেরিয়ে পড়ে। হাইসি যেহেতু সুস্থ হয়ে গিয়েছে, সালিয়া আর তার মা খুবই খুশি হয়। তারা হাইসির জন্য প্রার্থনা করছিল। হাইসি তখন ঘর থেকে বের হয়ে আসে। বহুদিন পর হাইসি বাইরে আসলো। সে বের হয়ে সালিয়াকে ধন্যবাদ জানায় তাকে ওষুধ দেওয়ার জন্য। সালিয়া তখন বলে হাইসি তাদেরকে তাদের রাজ্যটাই ফিরিয়ে দিয়েছে। তবে হাইসি সালিয়াকে জানায় সে সালিয়ার উপকারের প্রতিদান দেবে। আর তারপর সে জিয়ানের কথা জিজ্ঞাসা করে। জিয়ান গিয়েছিল মার্কেটে চিনি কেনার জন্য, কারণ হাইসি তেতো ওষুধ খেতে পারছিল না। তখনই হাইসি সেখানে চলে আসে। হাইসি চিনির ব্যাগটা হাতে নিয়ে জিয়ানের হাত ধরে দৌড় দেয়। জিয়ান তখন হাইসিকে বলে, তোমার হাত তো অনেক ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা, দ্রুত ফিরে চলো। হাইসি তখন জিয়ানের হাত ধরে বলে, আপনার হাতও তো ঠান্ডা। এরপর জিয়ান হাইসিকে একটা শীতের কাপড় কিনে দেয়। তারা দুইজনে এখানে এত সুন্দর সময় কাটাচ্ছিল, হাইসির কাছে তো পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছিল। প্যালেসে ফিরে এসে হাইসি লাল রঙের 2টি মোমবাতি জ্বালায়। এই মোমবাতিগুলো তো আর্লি কিনেছিল তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য। জিয়ান ভিতরে এসে বলে, তুমি কি জানো না, লাল মোমবাতি শুধুমাত্র একটা বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। হাইসি তো ভালো করেই জানতো এটা বিয়ের জন্য ব্যবহৃত হয়। সে মোমবাতিগুলো বন্ধ করে দিতে চাচ্ছিল। জিয়ান তখন হাইসির দিকে এগিয়ে গিয়ে বলে, যাও গিয়ে শুয়ে পড়ো। হাইসির তো পুরো হার্টবিট বেড়ে গিয়েছে। সে তখন দ্রুত চলে যায় ঘুমানোর জন্য। আর জিয়ান সেই মোমবাতিগুলোর সামনে বসে থাকে। হাইসি পেছন থেকে উকি মেরে জিয়ানকে দেখছিল। আমার তো মনে হচ্ছিল এবার জিয়ান আর হাইসির প্রেমটা হয়েই যাবে। তবে পরদিন সকালেই জেনারেল ফু আসে জিয়ানের কাছে। সে তিয়ানকে থেকে চিঠি নিয়ে এসেছিল। জিয়ানকে ম্যাডাম জিউয়ের মৃত্যুর বিষয়ে জানানো হয়। জু তাকে অর্ডার করেছে চিঠি পাওয়ার সাথে সাথেই তিয়ানকিতে ফিরে যেতে। জিয়ান আসে হাইসির থেকে বিদায় নিতে। হাইসিও জানতে পেরেছিল যে ম্যাডাম জিউ মারা গিয়েছে। তবে হাইসি যেহেতু এখনো সুস্থ না, তাই জিয়ান হাইসিকে নিয়ে যেতে পারবে না। তবে জিয়ান যাওয়ার পর হাইসি কিছুটা সুস্থ হয়ে রেস্ট নিয়ে এখান থেকে চলে যাবে। জিয়ানকে বাইরে থেকে ডাক দেওয়া হয়। আর জিয়ান ঘোড়া নিয়ে বের হয়ে পড়ে লামচি থেকে। যেতে যেতে জিয়ান মাঝপথে দাঁড়িয়ে একবার পেছন ফিরে তাকায়। একজন সৈন্য জিজ্ঞাসা করে, লর্ড, আপনি কি কিছু ফেলে এসেছেন? জিয়ান কোনো কথা না বলে আবারও চলতে শুরু করে। তবে জিয়ানের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। আরে জিয়ান তার কলিজাটাই ফেলে এসেছিল। এরপরেই দেখা যায় জেনারেল সু হুকু রাজ্যের 15 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তারা অলরেডি হুকু রাজ্যে জানিয়ে দিয়েছে তারা আসছে। তাই হুকু রাজ্য থেকে দুও আসছিল জেনারেল সুকে নেয়ার জন্য। জেনারেল সু অনেকটা নিশ্চিন্ত হয় যে সে এবার নিরাপদ। তবে তখনই তার সামনে এসে দাঁড়ায় জুইং। জুইং মাস্ক পরেছিল, যে কারণে জেনারেল সু প্রথমে তাকে চিনতে পারে না। তবে সে তো ভালো করেই বুঝতে পারে যে জিয়ান তাকে পাঠিয়েছে। জেনারেল সু তার সাথে থাকা সৈন্যদের আদেশ দেয় জুইংকে মেরে ফেলার। তবে জুইং সবাইকেই মেরে ফেলে। আর সে যখন জেনারেল সুয়ের দিকে এগিয়ে যায়, এরই মধ্যে সেখানে দুও তার সেনাবাহিনী নিয়ে চলে আসে। দুও জুইং এর দিকে তীর ছোড়ে। সেই তীর আটকাতে গিয়ে জুইং এর মুখের মাস্কে লেগে মাস্ক খুলে যায়। দুও অবাক হয়ে যায় জুইংকে দেখে। আর জুইংও অবাক হয়ে যায়। জেনারেল সু অলরেডি হুকু রাজ্যের ভিতরে প্রবেশ করে ফেলেছিল। দুও সবাইকে হুকুম দেয় জুইংকে মেরে ফেলার। তবে জুইং তখন প্রিন্সেস হং এর ব্যাজ উঁচু করে ধরে। তখন ওই সৈন্যরা থেমে যায়, কারণ প্রিন্সেস হং তো ছিল হুকু রাজ্যের কুইন। জুইং সেখান থেকে দ্রুত চলে যায়। দুও জেনারেল সুকে জিজ্ঞাসা করে এই ছেলেটা কে। জেনারেল সু জানায় সে জিয়ানের স্টুডেন্ট। জুয়ের যেহেতু মেজাজ খারাপ ছিল, সে তিলানকে ডেকে পাঠায়। তিলান ভয়ে ভয়ে জুয়ের ঘরে যায়। তবে জু তো এখন তিলানকে অনেকটা মেনে নিয়েছিল। সে তিলানকে বলে, তোমার কণ্ঠ অনেক সুন্দর, তুমি আমাকে রাজ্যের এই চিঠিগুলো পড়ে শোনাও। তিলান তখন আস্তে আস্তে সেই চিঠিগুলো পড়ে শোনাতে শুরু করে। আর জু বসে বসে মনোযোগ সহকারে সেই চিঠিগুলো শুনছিল। এরপরেই দেখা যায় জুইং ফিরে এসেছে। তবে রাস্তায় সে কিছুটা শুনেছিল, তাই দৌড়ে এসে শাওজিকে জিজ্ঞাসা করে ফেব্রিক অফিসে কি ঘটেছে। শাওজি কোনো কথাই বলে না। জুইং দৌড়ে ভিতরে যায়। সে শুনেছিল ফেব্রিক অফিসে সবাই মারা গেলেও একটা মেয়ে বেঁচে ছিল। সেই মেয়ের খোঁজেই জুইং দৌড়াচ্ছিল। তবে জুইং সেখানে লিউকে দেখে কিছুটা শান্ত হয়। লিউ আরেকটা মেয়ের সাথে এগিয়ে আসছিল। ওই মেয়েটি জুইংকে দেখে গ্রেটিং করে। জুইং বুঝতে পারে না লিউ এর সাথে কি হয়েছে। তখন সে জানতে পারে পয়জনের কারণে লিউ অন্ধ হয়ে গিয়েছে। যদিও সে বেঁচে গিয়েছে, তবে তার চোখ নষ্ট হয়ে গিয়েছে। লিউ তো আর জানতো না জুইং এর কাছে সে কতটা স্পেশাল।
সে জাস্ট জুইংকে গ্রেটিং করে সেখান থেকে চলে যায়। লিউ সেখান থেকে আসে ফেব্রিক অফিসে ম্যাডাম জিউয়ের মেমোরিয়ালের সামনে প্রার্থনা করতে। লিউ সেখানে বসে ম্যাডাম জিউয়ের উদ্দেশ্যে অনেক কথা বলে। ম্যাডাম জিউ তো শুধুমাত্র তার ম্যানেজারই না, তার আপন ফুপু ছিল। লিউ সেখানে বসে অনেক কান্না করে। বাইরে থেকে জুইং এসব দেখে অনেক কান্না করছিল। এরপরই দেখা যায় হাইশি লাঞ্জি থেকে বিদায় নিচ্ছিল। যেহেতু জিয়ান চলে গিয়েছে আর সে যথেষ্ট রেস্ট নিয়ে নিয়েছে, এখন তো যাওয়ার পালা। হাইশি এখান থেকে যাবে হুয়াংজান পাসে এবং সেখান থেকে জেনারেল তাংকে নিয়ে ফিরে যাবে তিয়ানকিতে। যা হোক, সালিয়া হাইশিকে বলে দেয় তার যে কোনো প্রয়োজনে সে লাঞ্জিতে আসতে পারে। লাঞ্জির দরজা হাইশির জন্য চিরদিন খোলা থাকবে। হাইশিও জানায় সে মাঝে মাঝে ঘুরতে আসবে। তবে সালিয়াকে দেখে আমার খুব মায়া হচ্ছিল, কারণ সে হাইশির প্রেমে পড়ে গিয়েছে। এদিকে জিয়ান ফিরে এসে ম্যাডাম জিউকে গ্রেটিং করতে আসে, যেহেতু সে মারা গিয়েছে। জিয়ান ম্যাডাম জিউয়ের ছবিতে গ্রেটিং করার পর লিউকে জানায় লিউ যদি চলে যেতে চায় তাহলে জিয়ান লিউয়ের যাওয়ার ব্যবস্থা করে দিবে, এমনকি লিউয়ের জন্য থাকার ব্যবস্থাও করে দিবে। তবে লিউ জানায় সে যেতে চায় না। ম্যাডাম জিউয়ের ইচ্ছা ছিল তারপরে লিউ এই সমস্ত দায়িত্ব পালন করবে। এখন যেহেতু দুঃখজনকভাবে ম্যাডাম জিউয়ের মৃত্যু হয়ে গিয়েছে, এখন ম্যাডাম জিউয়ের জায়গায় লিউ তার দায়িত্ব পালন করবে। মানে সে শুধুমাত্র ফেব্রিক অফিস না, বরং জিয়ানের ইনফর্মার হিসেবেও কাজ করবে। জিয়ান লিউকে সাবধান করে বলে, তোমার কি ধারণা আছে ম্যাডাম জিউ কি কি কাজ করত? লিউ জানায় ম্যাডাম জিউ বেঁচে থাকতে তাকে সবকিছু শিখিয়ে গিয়েছে। জুইং আবারও লিউয়ের ঘরের চালের উপর গিয়ে শুয়েছিল। সেখানে শুয়ে শুয়ে জুইং লিউকে নিয়ে কল্পনা করছিল আর কান্না করছিল। লিউয়ের আর তাকে দেখা হলো না। অন্যদিকে কিং জুয়ের প্রেম পুরো জমে উঠেছিল। সে তিলানকে দিয়ে এখন সমস্ত অফিসিয়াল লেটার পড়াতো, এমনকি সেই লেটারগুলোর উত্তরও লিখাতো। তিলান জুয়ের হাতের লেখা কপি করে উত্তর লিখত। চিঠি লিখতে লিখতে তিলান সেখানে ঘুমিয়ে পড়ে। জু যখন দেখতে পায় তিলান ঘুমিয়ে পড়েছে, তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে তখন তিলানের মুখে 3টা গোঁফ আর নাকের মধ্যে একটা ফোঁটা দিয়ে দেয়। সে যে কি এঁকেছিল আমি জানি না, আপনারা জানলে আমাকে জানান। আর তারপর ইউনুস সেখানে আসলে জু ইউনুসকে বলে আস্তে করে তিলানকে তার প্যালেসে ফিরিয়ে দিয়ে আসতে। ইউনুস নিজেও হেসে ফেলে তিলানের মুখের আঁকা দেখে। তিলানকে পালকিতে করে ইয়ান প্যালেসে নিয়ে আসা হয়। তবে প্যালেসে আসতে আসতে তিলানের ঘুম ভেঙে যায়। তিলান যখন সেখান থেকে বের হয় তার মেয়েটাও তাকে দেখে হাসছিল। তিলান তো কিছু বুঝতে পারে না, তবে যাই বলেন তিলানকে কিন্তু অনেক কিউট লাগছিল। এরপর ঘরে এসে সে যখন দেখতে পায় জু তার মুখে এমন আঁকাবুকি করে দিয়েছে, সে তখন সেই আর্টগুলো মুছতে থাকে আর বলতে থাকে রাজা একটা জাতা, এভাবে আমার মুখে এঁকে দিয়েছে। মেয়েরা হাসছিল আর তিলানকে খেপিয়ে বলছিল এই দাগ আর কখনো উঠবে না। পরবর্তী সিনে দেখা যায় তিলানের মেয়েরা তিলানকে বলে আজ যদি তারা নিজেদের রাজ্যে থাকতো তাহলে মুন ফেস্টিভ্যাল উদযাপন করতে পারত। আজ ছিল জুনিয়নের মুন ফেস্টিভ্যালের দিন। তিলান তখন বলে এখন তো আর আমরা জুনিয়নে নেই, যেখানে থাকি সেখানের সাথে মানিয়ে নেওয়া উচিত। তিলানের মেয়েদের নাম ছিল বিহং আর বিজি, এতকাল আমি সেটা বলিনি। ওরা তখন তিলানকে বুদ্ধি দেয় জুয়ের প্যালেসের লেকে ওয়াটার ল্যান্টেন ভাসানোর জন্য। আর তিলানও তো একটু দুষ্টু প্রকৃতির ছিল, সে তখন মেয়েদের নিয়ে বের হয় ওয়াটার ল্যান্টেন ভাসাতে। তবে সে বাইরে এসে তো অবাক হয়ে যায়, পুকুরে আগে থেকেই শত শত ওয়াটার ল্যান্টেন ভাসানো ছিল। তিলান মনে করছিল এটা হয়তো কোনো চমৎকার। তখনই জু পেছনে দাঁড়িয়ে বলে কেমন লাগছে মুন ফেস্টিভ্যাল। তিলান তো অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে জু তার জন্য এই ব্যবস্থা করেছে। জু তো কখনো তাকে এত ভালোভাবে ট্রিট করে না। ইউনুস জুকে বলে বাইরে অনেক ঠান্ডা, তার ভেতরে যাওয়া উচিত। জু তখন তিলানকে বলে তোমারও ভিতরে চলে যাওয়া উচিত, না হলে ঠান্ডা লেগে যাবে। তিলান তো প্রচন্ড খুশি হয়ে যায় আর জু ফিরে যেতে যেতে হাসছিল। এরপরেই আমাদের জি চ্যাংকে দেখানো হয়, সে তার পোষা ঈগল নিয়ে খেলছিল। একজন তাকে সে খবর দেয় জুনিয়নের রাষ্ট্রদূত এসেছে। জি চ্যাং এর উচিত তার সাথে দেখা করা, যেহেতু জি চ্যাং অনেক বছর জুনিয়নে থেকেছে। তবে জি চ্যাং বলে সে এসবের মধ্যে যাবে না। জুনিয়নের রাষ্ট্রদূতকে বলে দিতে বলে যে জি চ্যাং ঘুমাচ্ছে। ওই লোক তখন সেখান থেকে চলে গেলে জি চ্যাং আবারও তার ঈগল নিয়ে খেলতে ব্যস্ত হয়ে যায়। তবে আমার কেন যেন মনে হয় জি চ্যাংকে যতটা সহজ সরল লাগে সে ততটাও সহজ সরল না। যা হোক, পরদিন সবাই তো জিয়ান জিপিং পোর্ট থেকে আসার পর প্রথম জয়েন করেছে।
জু জিয়ানের থেকে সেখানকার খোঁজ খবর নিচ্ছিল। জিয়ান তাকে গর্বের সাথে জানায় যে হুয়াংজান পাস জিপিং পোর্ট সবকিছুই সুরক্ষিত আছে। আর এরপর জুনিয়নের রাষ্ট্রদূতকে ডাকা হয়। জুনিয়নের রাষ্ট্রদূত ভেতরে আসে। জু তাকে বলে, তুমি কি প্রিন্সেস তিলানকে দেখার জন্য এত দূরে এসেছো? জুনিয়নের রাষ্ট্রদূত তখন বলে, আমরা শুনেছি আপনি প্রিন্সেস তিলানকে খুব ভালোভাবে ট্রিট করেন, তাই তাকে নিয়ে আমরা নিশ্চিন্ত। আমাদের রাজা আপনার কাছে সাহায্য চেয়ে পাঠিয়েছে। এবছর আমাদের রাজ্যে প্রচুর বন্যা হয়েছে, যে কারণে ফসল হয়নি এবং আমরা খাদ্য সংকটে ভুগছি। এটা শুনে জু প্রচন্ড বিরক্ত হয়। সে ওই রাষ্ট্রদূতকে বলে, এই বছরে 2বার তোমরা বন্যার কথা বললে, প্রত্যেকবার এক একটা দুর্যোগ দেখে তোমরা আমার কাছে সাহায্য চাও। সেই রাষ্ট্রদূত তখন হাঁটু গেড়ে বসে জুকে অনুরোধ করে হেল্প করার জন্য। তখনই একজন মন্ত্রী এগিয়ে এসে বলে সে অনেক দূর ভ্রমণ করে এসেছে, আগে তার রেস্ট নেওয়া প্রয়োজন। জু কোনো কিছু বলার আগেই জুনিয়নের রাষ্ট্রদূতকে নিয়ে সেই মন্ত্রী বের হয়ে যায়। তবে জু প্রচন্ড বিরক্ত হয়। সে জিয়ানকে বলছিল জিজান বেঁচে থাকতেও জিজানের বাবা এই কাজটা করেছে। সে বারবার সাহায্য চাইতো আর জিজানের দিকে তাকিয়ে আমি সাহায্য করতাম। তারা প্রচন্ড লোভী, আর এখন আবার তিলানকে দিয়ে একই কাজ করছে। জিয়ান তখন বলে, এটা আপনার পারিবারিক বিষয়। যদি রাষ্ট্রের বিষয় হতো আমি আপনাকে কোনো মন্তব্য করতাম, কিন্তু এখন তো আমি আপনাকে কোনো মন্তব্য করতে পারি না। জু জিয়ানের কথায় আরো বেশি বিরক্ত হয়। এরপরেই দেখা যায় সেই রাষ্ট্রদূত তিলানের সাথে দেখা করতে আসে এবং সে তিলানকেও অনুরোধ করে রাজাকে বোঝানোর জন্য তাদের সাহায্য করতে। তবে তিলান বলে সেই সাহস তার নেই। সে রাজ্য চালনার ব্যাপারে রাজার সাথে কথা বলতে পারে না। তবে এরপরে তিলান জুয়ের জন্য খাবার বানিয়ে তার রুমে আসে। সে বাইরে অপেক্ষা করছিল তার ডাকের জন্য। জু যখন অনুমতি দেয়, তিলান তখন খাবার নিয়ে জুয়ের রুমে যায়। সে খুব ভয়ে ভয়ে জুয়ের রুমে যায়। জু তখন বলে, তাহলে তুমিও তেল দেয়া শিখে গিয়েছো? তুমি এইসব মিষ্টি বানিয়ে এনে কেন নাটক করছো? ডিরেক্টলি বলো না যে তোমার বাবার সাহায্য প্রয়োজন। তুমি যদি বলো তাহলে আমি মেনে নেব। তিলানের প্রচন্ড খারাপ লাগে। এটা তো ডিরেক্ট তাকে অপমান করা। জু রেগে তিলানের হাত থেকে মিষ্টির প্লেটটা ছুঁড়ে ফেলে দেয় আর তারপর বলে, ঘর থেকে বের হয়ে যাও। তিলান বেচারি কান্নাই করে ফেলে। জু তাকে একটা কথা বলারও সুযোগ দেয়নি। এরপরেই দেখা যায় হাইশি আর মিস্টার তাং ফিরে আসছিল, মানে তারা তিয়ানকের উদ্দেশ্যে ফিরে আসছে। আস্তে আস্তে হাইশি মিস্টার তাং এর সাথে বিভিন্ন রাজ্যের ব্যাপারে গল্প করছিল। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই জুইং উল্টো দিক থেকে আসছে। জুইং আসলে হাইশিকে এগিয়ে নেওয়ার জন্য এসেছে। জুইং আর হাইশি তো একে অপরকে দেখে খুশি হয়ে যায়। জুইং হাইশিকে বলে, তুমি 6 মাস যুদ্ধ বিগ্রহ করে আসলে, কিন্তু তোমার চেহারা তো এখনো কচিই আছে। এটা শুনে হাইশি হেসে ফেলে। জুইং এর প্রমোশন হয়েছিল, তারা সেই ব্যাপারেও কথা বলে। জেনারেল তাং আর জেনারেল ফু এসে জুইং এর সাথে কথা বলে। এরপর তারা একসাথে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। রাজ্যে ফেরার পর হাইশি তাং সবাইকে রাজা দেখা করতে বলে। পরদিন কোর্টে হাইশি একদম মন্ত্রীদের মতো পোশাক পরে উপস্থিত হয়, যেহেতু হাইশি এখন রাজার কোর্টের সদস্য। আর এরপর রাজা হাইশিকে প্রমোশন দেয়। একটা একটা না, পুরো 2টা র্যাঙ্ক প্রমোশন দিয়ে হাইশিকে সাব জেনারেল বানিয়ে দেয়। হাইশি মনে মনে এই প্রমোশনের জন্যই অপেক্ষা করছিল। তবে সে রাজার সামনে জানায় সে এই প্রমোশন অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ একবারে 2 র্যাঙ্ক প্রমোশন হাইশির জন্য অনেক বিশাল কিছু। জু হাইশির প্রশংসা করে বলে, তুমি তোমার মাস্টারের মতোই একদম অহংকারবিহীন। এবং জু ঘোষণা করে রাতের বেলা হাইশির ফিরে আসার উদ্দেশ্যে একটি ভোজসভার আয়োজন করা হবে। আর এই সিরিয়াস কথার মধ্যেও জি চেং ঝিমাচ্ছিল এবং তার কাপড়ের মধ্যে থেকে একটি ঈগলের ডিম পড়ে ভেঙে যায়। কোর্টে সবাই তখন হেসে ফেলে। জু আবারও বিব্রত বোধ করে। তবে হাইশি ভয়ে ভয়ে জিয়ানের দিকে তাকাচ্ছিল। আর এরপরেই দেখা যায় হাইশি হাঁটু গেড়ে বসে আছে আর জিয়ান লাঠি হাতে দাঁড়িয়ে আছে। হাইশি হাত পাতলে জিয়ান তার হাতে বেত দিয়ে পিটাতে থাকে এবং বলতে থাকে, তোমাকে কে বলেছিল এই প্রমোশন অ্যাকসেপ্ট করতে? একবারে 2 র্যাঙ্ক প্রমোশন মানে এখন মন্ত্রিসভার অনেকেই তোমাকে আর চোখে দেখবে। তোমাকে সবাই নজরে রাখবে, এতে করে তোমার আইডেন্টিটি মানে হাইশির যে মেয়ে এটা এক্সপোজ হয়ে যেতে পারে। তার উপর অন্যান্য বিপদ তো আছেই। জিয়ান চাচ্ছিল না হাইশি এত দ্রুত প্রমোশন পেয়ে যাক। তবে হাইশি বলে সে কি করবে, রাজা তো তাকে প্রমোশন দিয়েছে, সে তো এটা চায়নি। জিয়ান তখন ঝাড়ি মেরে বলে, আমার কাছে মিথ্যা বলবে না। হাইশি তখন স্বীকার করে যে সে মনে মনে প্রমোশন চাচ্ছিল, তবে দেশের সেবা করার জন্য। জিয়ান হাইশিকে জিজ্ঞাসা করে সে হাইশিকে যে কাজ দিয়েছিল সেই কাজ হাইশি করেছে কিনা। হাইশি তখন বলে হ্যাঁ, সে জেনারেল তাং এর উপর নজর রেখেছে
এবং এটা বুঝতে পেরেছে জেনারেল তাং জেনারেল সুয়ের সাথে জড়িত। এবং হাইশি দুয়োর ব্যাপারেও বলে। দুয়ো একদম জুইং এর মতো দেখতে। এটা শুনে জিয়ান অনেকটা অন্যমনস্ক হয়ে যায়। কেন যেন মনে হচ্ছিল জিয়ান এই বিষয়টা জানে। হাইশি জিয়ানের দিকে এগিয়ে এসে কথা বলতে চাচ্ছিল। জিয়ান তার লাঠি দিয়ে হাইশিকে আটকে ধরে বলে, তুমি ওইখান থেকেই বলো, আমি শুনছি। তাও হাইশি জোর করে জিয়ানের দিকে আগাতে গেলে জিয়ান সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টা অনেক ফানি ছিল। জিয়ান তার নতুন প্যালেসে হাইশির জন্য যে রুমটা রেখেছিল সেই রুমটা সে একদম জিফেং প্যাভিলিয়নের রুমের মতো সাজিয়েছিল, যাতে করে হাইশি তার আগের রুমের জন্য খারাপ না লাগে। জিয়ান হাইশিকে ঠিক কতটা কেয়ার করত এটা ভেবে হাইশি অনেক আনন্দ পায়। তবে জিয়ান যখন রাতের বেলা ধ্যান করছিল, প্রথমবারের মতো জিয়ান হাইশিকে নিয়ে স্বপ্ন দেখে। তাও দারুণ একটা স্বপ্ন। জিয়ান দেখছিল সে আর হাইশি বর আর বউ বেসেছিল। তারা নিজেদের মধ্যে রোমান্টিক সময় কাটাচ্ছিল। তবে জিয়ান যখন হাইশিকে কিস করতে যায়, ঠিক সেই মুহূর্তে কেউ একজন হাইশিকে তীর মারে। এই স্বপ্ন দেখে জিয়ানের ঘাম ছুটে যায়। পরদিন সকালে হাইশি জুইং এর সাথে যায় লিউয়ের সাথে দেখা করতে। সে লিউয়ের জন্য কিছু গিফট নিয়ে এসেছে। সেখানে এসে হাইশি জানতে পারে লিউয়ের চোখ অন্ধ হয়ে গিয়েছে, আর এখন জুইং লিউয়ের সাথে ডিরেক্টলি কথা বলতো। হাইশি লিউয়ের অবস্থা দেখে অনেক খারাপ লাগে। ফিরে আসতে আসতে জুইং হাইশিকে বলছিল সে যদি সেদিন প্যালেসে থাকতো তাহলে কোনোভাবেই লিউয়ের সাথে এই অঘটন ঘটতে দিত না। তবে কখনো না কখনো সে তাকে ধরবে যে লিউয়ের এই অবস্থা করেছে। হাইশি তখন জানায় সেও জুইংকে সাহায্য করবে। জুইং আবার বলে যে যা কিছুই হয়ে যাক তার নিজেকে লাকি মনে হয়। সবাই মারা গেলেও লিউ বেঁচে আছে। হোক সে অন্ধ, কিন্তু বেঁচে তো আছে। হঠাৎ করে হাইশি অন্যমনস্ক হয়ে যায়। তার মনে পড়ে যায় জেনারেল তাং কোর্টের মধ্যে কাউকে হাত দিয়ে কিছু ইশারা করছিল। আর এটা ভেবে হাইশি সেখান থেকে দ্রুত চলে যায়। জুইং বুঝতে পারে না হাইশির কি হলো। এরপরে আমাদের রাতের বেলা ভোজন সভার দৃশ্য দেখানো হয়। সেখানে কিছু মেয়েদের আনা হয়েছিল ডান্স করার জন্য। হাইশি বারবার জিয়ানকে দেখছিল, তবে জিয়ান ওই ডান্স করা মেয়েদের দিকে দেখছে। হাইশি তখন একটা সৈন্যের মাধ্যমে জিয়ানকে একটা কাগজ পাঠায়। সে একটা রান্না করা কাঁকড়া পাঠিয়েছিল এবং ওই কাগজে লিখে দিয়েছিল, নাচতে থাকা মেয়েদের দিকে না তাকিয়ে কাঁকড়া এনজয় করুন। মানে হাইশির হিংসা হচ্ছিল জিয়ান অন্যান্য মেয়েদের দিকে দেখায়, আর জিয়ান বেচারা সেখানে বোকার মতো বসে থাকে। এই পর্বটা এখানে শেষ করছি। ড্রামার প্রায় অর্ধেক শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সবাইকে ঈদ মোবারক। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।